ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আপার প্রাইমারির ক্লাস আমাদের মেইনলি আমরা কম্প্রিহেনশন প্র্যাকটিস করব এবং তার সাথে রিলেটেড যা যা গ্রামার বা নিউ নিউ ভোক্যাবস এগুলো আছে। তো অলরেডি আমি একটা পেপার পাঠিয়েছিলাম প্র্যাকটিসের জন্য। সলিউশন করেছো আশা করি। করেছো? কজন করেছো এখানে বলো? কজন করেছো? আমার করা হয়নি ম্যাম। ম্যাম আচ্ছা, আমি আর গ্রুপ সির ব্যাচ থেকে আছি, আমি কোনো কিছু পাইনি, জানি না। আহ, ঠিক আছে, গ্রুপ সির ব্যাচে আসলে এইভাবে যে তুমি এই ক্লাসটা করার সময় যে যে ওয়ার্ড গুলো বলা হবে না, তুমি সেগুলো একটু নোট হুম হুম। করবে, বিকজ পেডাগজিটা তোমার লাগবে না, আর শুধুমাত্র কম্প্রিহেনশনটা এখান থেকে তোমার কভার আপ হয়ে যাবে। আমি ওই কারণে গ্রুপ সি ব্যাচে দিইনি। ঠিক আছে, তুমি ঠিক আছে ম্যাম, ক্লাসটা শুধু করো। আর হুম হুম, হ্যাঁ শুধু বলুন বলুন। এখান থেকে যেগুলো যেগুলো এক্সট্রা থাকবে তুমি জাস্ট খাতায় নোট করতে থাকবে যে এটা এরকম, কেননা বিকজ আমি অলরেডি পড়বো, আর পেডাগজি তোমার লাগবে না, সুতরাং আহ, পড়তে হবে না, জাস্ট তোমার মানে এইটুকু নতুন করলেই হয়ে যাবে। ওয়ার্ড বা কোনো মিনিং পেলে সেটা নোট করে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি নোট করে নেবে, বা যখন কোনো গ্রামার কিছু বলবো সেই অর্থে নোট করে নেবে। দ্যাট উইল বি এনাফ। ওকে, তো চলো আমরা আজকে সলিউশন করতে আরম্ভ করি, বাট বিফোর দ্যাট আমাদের ম্যাম আমার সিনোনিম গুলো হয়নি, আমার সিমিলার মিনিং গুলো হয়নি, বাকিটা আচ্ছা হয়েছে। আচ্ছা, আহ তো আজকে এখানে প্রিভিয়াস ইয়ার্স এর পেপার, এটা একটা প্রিভিয়াস ইয়ার্স এর পেপার যেটা বলে, যেটা আমি হোমওয়ার্কের জন্য দিয়েছিলাম, একটা পুরোপুরি 30টা কোয়েশ্চেন। এটা সি টেটের একটি পেপার এবং এই স্ট্যান্ডার্ডেই আসে। তো এখানে পুরো এক্স্যাক্টলি যেভাবে আমাদের টেটে আসে সেরকমই এসেছে। তো এখান থেকে দুখানা কম্প্রিহেনশন আছে, আমি পড়বো এবং যা যা ওয়ার্ড গুলো নতুন আছে সেটা আমি বলে দেবো, এবং সেখান থেকে আমরা এবার সলিউশন করতে আরম্ভ করবো। ওকে, তো বিফোর দ্যাট আমরা আগে পড়ে নি, চলো। আহ আচ্ছা, অনেকটা বড়, দেখো। দ্য রিচনেস অফ আর চাইল্ডহুড এক্সপিরিয়েন্স কেম ফ্রম লিভিং আ লাইফ। রিচনেস মানে কি? রিচনেস মানে হচ্ছে গভীরতা বা কোনো একটা জিনিসের ডেপথ বলতে পারো, যে তার তার যে রিচনেস আছে, মানে তার যে আহ কি বলবো, তার যে গভীরতা বা তার যে বড় লোক যেটাকে বলে আর কি, ধনিত্ব, সেটা হচ্ছে তার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স থেকে এসেছে। ফ্রম লিভিং আ লাইফ, এমন একটা জীবনকে বেঁচে থেকে বা এমন একটা জীবনযাত্রা চালিয়ে, উইচ এমব্রেসড ট্র্যাডিশন অন ওয়ান হ্যান্ড। এমব্রেসড মানে কি? আঁকলে, মানে এমনি বলা হয় হাগ করা মানে হচ্ছে এমব্রেস করা, ঠিক আছে, বাট এখানে আমরা কি বলবো, যে একদিকে আলিঙ্গন করা অর্থে, একদিকে ট্র্যাডিশনকে আলিঙ্গন করতে, অ্যান্ড অন ওয়ান হ্যান্ড মানে হচ্ছে একদিকে হচ্ছে ও ট্র্যাডিশনকে, মানে যেটা চলে আসছে, যেটা পরম্পরা আর কি, সেটা থেকে চলে আসছে, সেই জিনিসটাকে এমব্রেস করেছিল। আর একটা কি না, এক্সপোজার টু দ্য ওয়ার্ল্ড অফ চেঞ্জ। এক্সপোজার মানে কি? প্রকাশ। এই যে এখন ওয়ার্ল্ড অফ চেঞ্জ, এখন যে ক্রমবর্ধমান যে ওয়ার্ল্ড চলছে, মানে পৃথিবী যে এত সবসময় চেঞ্জ হচ্ছে, মানে একদিকে আমরা ট্র্যাডিশনটাকে ধরে রেখেছে, মানে আমরা নয়, মানে এখানে যার সম্বন্ধে বলা হচ্ছে সে একদিকে ট্র্যাডিশন ধরে রেখেছে, আর একদিকে হচ্ছে তার এক্সপোজারও আছে ওয়ার্ল্ড অফ চেঞ্জ, মানে অর্থোডক্স নয় সে। ওকে, তো ম্যাম এখনকার তাহলে ওয়ার্ল্ড এটাকে কেমন না, এটাকে সংক্ষেপে কিভাবে লিখবো, মানে যদি বলে দেন এটাকে, মানে এই এমব্রেস যেটার তুমি এখানে যা মিনিংটাকে। যা ওয়ার্ড গুলো তুমি জানো না, এখানে তোমার যা যা ওয়ার্ড গুলো তুমি জানো না, তুমি সেগুলোকে একমাত্র নোট করবে। হুম। আর যেগুলো আচ্ছা জানো এটাকে পুরো হুবহু লেখার দরকার নেই, তুমি যেই ওয়ার্ড গুলো জানো না সেই জিনিসগুলোকে শুধু লিখবে। আচ্ছা। ওকে, আচ্ছা। অফ কোয়েশ্চেনিং অ্যান্ড কোয়েস্টিং অন অ্যানাদার, যেমন এখানে ওয়ার্ডটা লিখতে হবে। কোয়েশ্চেনিং মানে আমরা জানি, তো ওয়ার্ল্ড অফ চেঞ্জটা কেমন না, কোয়েশ্চেন করা হয় একদিকে, মানে প্রশ্ন করা হয়, অ্যান্ড কোয়েস্ট মানে কি? খোঁজা, ঠিক আছে, জিজ্ঞাসা করা। সো আস্ক, কোয়েস্ট মানে হচ্ছে আস্ক করা, ঠিক আছে, এটা একটা তোমার আহ নতুন ওয়ার্ড আর কি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, তাহলে এখানে যে মানুষটার কথা বলা হচ্ছে, তার চাইল্ডহুডের যে এক্সপিরিয়েন্স ছিল, তার ছেলেবেলার যে এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে সে একদিকে ট্র্যাডিশনাল এবং অন্যদিকে হচ্ছে মডার্ন, মানে এমন একটা লাইফে সে বড় হয়েছে যেখানে ওয়ার্ল্ড অফ চেঞ্জে, মানে যে সদা পরিবর্তনশীল পৃথিবীর সাথে সে কোয়েশ্চেনও করতে পারে, এবং সেখানে জিজ্ঞাসু একটা মনও নিয়ে থাকতে পারে, মানে এখানে তার একটা ব্যালেন্স আছে। ওকে, এছাড়াও কি আছে, হার ফাদার্স প্রোগ্রেসিভ আইডিয়াস। এখানে বোঝা যাচ্ছে যে এখানে একজন
মহিলার সম্বন্ধে বলা হচ্ছে, ঠিক আছে? তো তাই জন্য এখানে হার দিয়েছে। এছাড়াও তার বাবার যে প্রোগ্রেসিভ মানে কি, এগিয়ে যাওয়া মানসিকতা। রিগ্রেসিভ নয়, প্রোগ্রেসিভের অ্যান্টোনিম হচ্ছে রিগ্রেসিভ। REGRESSIVE। রিগ্রেসিভ মানে কি, পেছন দিকে যারা টেনে ধরে। প্রোগ্রেসিভ মানে কি, তোমাকে সামনে যে এগিয়ে দেয়, ঠিক আছে? তো তার বাবার এগিয়ে যাওয়া মানসিকতাও ছিল, progressive ideas ছিল। His involvement in bringing about চেঞ্জ ইন দ্য রেস্ট্রিক্টেড ব্রাহ্মণিক্যাল সোসাইটি, মানে হচ্ছে তার বাবার নিজের ইনভলভমেন্ট ছিল, মানে সে নিজে কোনো জিনিসে ইনভলভ করতো, ইন ব্রিঙ্গিং অ্যাবাউট চেঞ্জ। কি করতো না, একটা চেঞ্জ নিয়ে আসতো ইন দ্য রেস্ট্রিক্টেড মানে হচ্ছে আবদ্ধ বা সংকীর্ণ, ব্রাহ্মণিক্যাল সোসাইটি মানে তখনকার যে ব্রাহ্মণদের সমস্ত কিছু ফেসিলিটি দেওয়া হতো, বা ব্রাহ্মণ ওরিয়েন্টেড যে ছিল বা ব্রাহ্মণ চালিত যে সোসাইটি ছিল, সেই জিনিসটা থেকে তার বাবা কিন্তু তাকে কোনোভাবে পিছিয়ে ধরেনি, বরং রাদার তার এই প্রোগ্রেসিভ মানসিকতা ছিল যে তাকে একটা চেঞ্জ এনে দেওয়া হবে, ঠিক আছে? তার অ্যাটমসফিয়ারের জন্য একটা চেঞ্জ এনে দেওয়া হবে, যেটা ব্রাহ্মিকাল সোসাইটিটাকেও আরো বেশি করে পেরিয়ে যাবে, মানে শুধুমাত্র ওখানেই আবদ্ধ থাকবে না। ওকে, এছাড়াও তার বাবার আর কি কি ছিল না, হিজ এনকারেজমেন্ট অফ কমলা দেবী টু ফলো হার ওন ইনক্লিনেশনস। আচ্ছা, এখানে তো বোঝা গেল এটা কমলা দেবীর সম্বন্ধে বলা হচ্ছে। কমলা দেবী হচ্ছে সাউথের একজন, ইফ আই এম নট রং, আমার যতদূর মনে হয় একজন মাদ্রাসার একজন সমাজসেবিকা, ঠিক আছে? তো এডুকেশন ফিল্ডে খুব কাজ করেছিল, বিশেষ করে উমেন এডুকেশনের জন্য, ঠিক আছে? তো তার এছাড়াও তার বাবা হিজ এনকারেজমেন্ট অফ কমলা দেবীকে সে এনকারেজ করতো। এনকারেজ মানে কি, তাকে আরো বেশি উৎসাহ দিত। কিসের জন্য দিত না, টু ফলো আর ওন ইনক্লিনেশন মানে কি, ঝোঁক। তার নিজের যেদিকে ঝোঁক আছে সেদিকেই কমলা দেবীকে বলতো যে ওই দিকটাই তুমি ফলো করো। অ্যান্ড ইয়েট গিভ হার অ্যান অপরচুনিটি, তাকে আর একটা সুযোগও দিত টু স্টাডি ইন আ স্কুল, যে স্কুলের মধ্যে পড়াশোনা করো, অ্যান্ড পার্টিসিপেট ইন অল সোশ্যাল ফাংশনস। এছাড়াও পড়াশোনার সাথে সাথে অন্যান্য যা যা সোশ্যাল ফাংশনস আছে আমরা জানি, যেগুলো ওই কোনো অনুষ্ঠান হয় সেগুলোতে পার্টিসিপেট করতে বলতো। উইথ হুইচ হি ওয়াজ ইনভলভড, যেটার সাথে সে নিজেই ইনভলভ ছিল। সে বলতে এখানে কিন্তু কমলা দেবীর বাবার কথা বলা হচ্ছে। ওকে, এবার কমলা দেবীর বাবা কি ছিল না, অ্যাজ আ সিনিয়র রেভিনিউ অফিসিয়াল। তো এখানে গভর্নমেন্ট অফিসিয়াল ছিল কিন্তু, ঠিক আছে? সিনিয়র রেভিনিউ অফিসিয়াল পোস্ট তিনি হোল্ড করতো, যেটা কিনা গেভ হার কনফিডেন্স যে তার বাবা এরকম একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে রাখে। তো তাই সেটা হচ্ছে কমলা দেবীকে খুবই এনকারেজমেন্ট দিত যে পড়াশোনার সাথে সাথে অন্য কিছু কাজও করবে। ওকে, সো এইটা ছিল আমাদের প্যারাগ্রাফ নাম্বার 1। এরপরে নেক্সট কি দেওয়া আছে, এরপরে বলা হবে তার, মানে প্রথম প্যারাগ্রাফটা যেটা আমরা পড়লাম তার বাবাকে নিয়ে বলা হয়েছে, এবার গ্র্যান্ড মাদারকে নিয়ে বলা হবে। দ্য এক্সাম্পল অফ আর গ্র্যান্ড মাদার, তার গ্র্যান্ড মাদারেরও এক্সাম্পল দেওয়া আছে, মানে হচ্ছে তার উদাহরণটা গ্র্যান্ড মাদারকেও দেওয়া যায়। হু লিভড দ্য লাইফ অফ আ স্কলার, যিনি কিন্তু একটা স্কলার মানে কি, একজন বিশেষ আহ অভিজ্ঞতা সম্পন্ন বা বলতে পারো জ্ঞানী, ঠিক আছে? যে একটা জ্ঞানীর লাইফ লিড করেছিল। অ্যান্ড ফিয়ারলেস উইমেন, একদমই তার একদম নির্ভীক, কোনোভাবে ভয় পেত না। হু ট্রাভেলড অ্যালোন উইথাউট এনি ফিয়ার, যে সব সময় একা একা হাঁটাচলা করতো কোনো রকম ভয় ছাড়াই। অফ এনি সোশ্যাল ডিসঅ্যাপ্রুভাল, যে কোনো সমাজ থেকে যে ডিসঅ্যাপ্রুভাল মানে কি, সমাজ যেটা আর কি অ্যাপ্রুভ করে না, মানে হচ্ছে সমাজের অনুমতি ছাড়াই আর কি। কিছু কিছু জানি আমরা যে মেয়েদের জন্য অনেক রেস্ট্রিকশন রেখে দিয়েছে সোশ্যালে, বাট সোসাইটিতে কিন্তু তার গ্র্যান্ড মাদার কিন্তু একদম ফিয়ারলেস উইমেন ছিল। হু ট্রাভেলড অ্যালোন, যে একা একাই যাতায়াত করতো, উইথাউট এনি ফিয়ার। যাতায়াত মানে এখানে শুধুমাত্র ট্রাভেল ওই অর্থে বলছে না, মানে জীবনযাত্রা চালাতো, ঠিক আছে? জীবনে ট্রাভেল করতো। তার সমস্ত কাজকর্ম ছিল যেটা হচ্ছে কোনো রকম ফিয়ার ছাড়াই, কোনো রকম সোসাইটির ভয় ছাড়াই, সোসাইটি যে ডিসঅ্যাপ্রুভ করবে সেটার ভয় ছাড়াই, অথবা অ্যাডভার্স মানে কি, বিপরীত কনসিকুয়েন্স মানে কি, ফলাফল, ঠিক আছে? কোনো রকম সোশ্যাল ডিসঅ্যাপ্রুভাল হবে বা কোনো রকম একটা বিপরীত একটা কিছু ফল ডেকে আনবে, এই সমস্ত ভয় কিন্তু তার গ্র্যান্ড মাদার কিন্তু করতো না, কার না, কমলা দেবী। অ্যান্ড দিস ওয়াজ আ ফিটিং এক্সাম্পল টু কমলা দেবী, এবং এটাই হচ্ছে ফিটিং মানে কি, যথাযথ। আমরা বলি জামা কাপড় ফিটিংস এর কথা বলি, তো যথাযথ এটাই হচ্ছে একটা বিশাল এক্সাম্পল, যেখানে নিজের বাবাও প্রোগ্রেসিভ, তার সাথে সাথে গ্র্যান্ড মাদারও একজন ফিয়ারলেস উইমেন এবং স্কলার মানে পড়াশোনা জানে। ওকে, হু লেটার ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে এখানে কমা দেওয়া আছে, তারপরে মানে এই সেন্টেন্সটা দেখো, এখানে কমলা দেবী দেওয়া আছে এবং কমলা দেবীর পরে হু দেওয়া আছে, মানে এক্ষেত্রে কমলা দেবীকেই বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয় এই অংশটাকে, কমলা দেবী যেটা।
সো ইট ওয়াজ আ ফিটিং এক্সাম্পল টু কমলা দেবী। এটাই ছিল একটা যথাযথ এক্সাম্পল কমলা দেবীর কাছে, যে কিনা পরবর্তীকালে, লেটার মানে পরবর্তীকালে, ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে আর কি কি করেছে, ট্রাভেল করেছে, যাতায়াত করেছে, বা তোমরা বলতে পারো ওই যে ঘুরে বেরিয়েছে, অফেন রিস্কিং হার লাইফ, তার নিজের লাইফ বিপন্ন করে, তার জীবনের রিস্ক পর্যন্ত রেখে তিনি সারা বিশ্বব্যাপী ঘুরেছে জ্ঞানের জন্য। ওকে, নাও তার মায়ের সম্বন্ধে বলা হবে এই প্যারাগ্রাফটাতে, কি না গির্জাবাই তার মায়ের নাম ছিল। হার মাদার ওয়াজ আ ডমিনেন্ট ইনফ্লুয়েন্স থ্রু আউট হার চাইল্ডহুড। ডমিনেন্ট মানে কি, যে হচ্ছে খুব ডমিনেটিং, মানে হচ্ছে একটা ভীষণই চিরস্থায়ী বলতে পারো, একটা ডমিনেন্ট ইনফ্লুয়েন্স ছিল। ইনফ্লুয়েন্স মানে কি, প্রভাব ছিল। প্রভাব ছিল কিসের ওপর না, থ্রু আউট হার চাইল্ডহুড, তার সারা জীবন ধরে তার মায়ের প্রভাবটা কিন্তু খুব ডমিনেন্ট ছিল, খুবই প্রত্যক্ষ ছিল। অ্যান্ড ইউথ, চাইল্ডহুডেও ছিল, ছোটবেলায়ও ছিল, এবং ইউথ যখন তিনি আর কি ইউথ মানে টিনেজার, বা তিনি যখন একটা ইয়াং এজ আর কি, সেই মুহূর্তেও ছিল। হু সেট অ্যান এক্সাম্পল, যিনি কিনা একটা এক্সাম্পল সেট করেছিল, মানে একটা উদাহরণ সেট করেছিল, বাই ওভারকামিং অল ডিফিকাল্টিজ, সমস্ত কিছু ডিফিকাল্টিজ যা কিছু আছে, ডিফিকাল্টিজ মানে কি কঠিন, প্রতিকূলতা, এই সমস্ত জিনিসকে ওভারকাম করেছিল, মানে ওভারকাম করা মানে কি কাটিয়ে উঠেছিলেন। উইথআউট আ মারমার, মারমার এখানে মারমার মানে কি কোন রকম কথা, মারমার মানে কথাটা মানে হচ্ছে ফিস ফিস করে কিছু বলা, ঠিক আছে। প্রকৃতপক্ষে মারমার মানে হচ্ছে ফিস ফিস করে বলা, বাট এখানে বলতে চাইছে যে তার মা ছোট থেকে ভীষণ ইনফ্লুয়েন্সিং একটা ক্যারেক্টার তার লাইফে, যিনি নিজে সমস্ত তার জীবনের প্রতিকূলতা পেরিয়ে কোন রকম কথা ছাড়ে, মানে আমরা মারমার অর্থে এইখানে মানে এই পার্টিকুলার টেক্সটটাতে যেটা বলছে, কোনো রকম কমপ্লেন ছাড়াই বলতে চাইছে, ঠিক আছে। কোনো রকম মানে একটা টু শব্দ না করে, যা জীবন যখন দিয়েছে তিনি সেই জীবনের সমস্ত জিনিসকে মাথা পেতে নিয়েছেন। সি ডিসকার্ডেড মিনিংলেস সোশ্যাল কাস্টম, ডিসকার্ড মানে কি বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। অ্যাভয়েড, ডিসঅ্যাপ্রুভ করা, ডিসকার্ড মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। তিনি এই কোনোভাবেই এটাকে মেনে নিতে পারতেন না, তাই জন্য তিনি এটাকে বাদ দিতেন। কি বাদ দিতেন না, মিনিংলেস সোশ্যাল কাস্টমস, যে সমস্ত সোশ্যাল কাস্টমস মানে কি রীতিনীতি, এমন কিছু সমাজের রীতিনীতি আছে যেগুলি একদম মিনিংলেস, মানে কোন কুসংস্কার অর্থে বলছে, যেমন সতীদাহ ছিল। অ্যান্ড অবজারভেশন অ্যান্ড অবজারভ্যান্সেস, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে জিনিসপত্র মেনে নেওয়ার ব্যাপার থাকে, এই জিনিসগুলোকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারতেন না, তো তিনি সেগুলোকে ডিসকার্ড করতেন, মানে প্রত্যাখ্যান করতেন। কে করতেন, এই যে গির্জাবাই করতেন, ঠিক আছে, তার মা। সে চ্যাম্পিয়ন দ্য কজ অফ ওমেন, চ্যাম্পিয়ন মানে কি, তিনি একদম মহিলাদের জন্য একদম চ্যাম্পিয়নের মতো কাজ করেছিলেন, মানে তিনি একদম তার সমস্ত কিছু দিয়ে মেয়েদের কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। চ্যাম্পিয়ন মানে হচ্ছে একদম মানে প্রো হয়ে গেছিলেন আর কি। ওকে, হার কনভিকশন ওয়াজ দ্যাট, তার নিজের এরকম একটা ধারণা ছিল, কনভিকশন মানে ধারণা এমন ছিল, দ্যাট আ উমেন মাস্ট এডুকেট হারসেলফ, একটা মহিলার সবসময় নিজেকে এডুকেট করা উচিত। উচ্চারণটা আমি কিন্তু এডুকেট করছি, ঠিক আছে, ইউ, আমি কিন্তু ডি করছি না, বিকজ এডুকেট উচ্চারণটা হয় না, তুমি যদি ট্রু উচ্চারণ দেখো এডুকেট উচ্চারণ হয়, ওই কারণে আমি এডুকেট করছি। বাট এডুকেশন এটা বলা হয়, নর্মাল বললেও এমন কিছু নয় যে ইন্ডিয়ান ইংলিশে এডুকেশন এটা চলে, ঠিক আছে, বাট অরিজিনাল উচ্চারণ হচ্ছে এডুকেশন। ওকে, তো তার মতানুসারে আ উমেন মাস্ট এডুকেট হারসেলফ, একটা মহিলার সবসময় নিজেকে পড়াশোনা শেখানো দরকার বা শিক্ষিত হওয়া দরকার, সো দ্যাট, যাতে করে কিনা, সো দ্যাট মানে যাতে, he could be independent, যাতে তিনি স্বাধীন হতে পারেন, মেয়েদের কথা বলা হচ্ছে। and her insistence, that insistence মানে কি জোর, তিনি যে একটা জোর করতেন, কিসের জন্য জোর করতেন, that কমলা দেবী should not only study, যে কমলা দেবীকে শুধুমাত্র পড়াশোনা শিখলেই হবে না, but also participate in cultural activities and sports, এছাড়াও যে যা যা তার বাবার মতো আর কি কালচারাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস এটাতে এবং স্পোর্টসেও যেন সে পার্টিসিপেট করে। enriched her daughter's life, এবং এই সমস্ত জিনিসগুলো করলেই কিন্তু তার মেয়ের জীবনটা কিন্তু এনরিচ হবে। এনরিচ মানে কি আরো পরিপূর্ণ হবে, ঠিক আছে, এনরিচ হবে। যেমন আমরা যখন বলি যে খুব রিচ খাবার হয়েছে, ঠিক আছে, রিচ খাবার মানে কি তেল মশলা একটু বেশি দেওয়া, ঠিক আছে। এছাড়া আমরা বলি যে এই কালারটা হচ্ছে ভীষণ রিচ, রিচ কালার মানে কি খুব গাঢ় কালার, মানে সামথিং এক্সেসিভ, এই জিনিসটাকে বলা হয় রিচ, ঠিক আছে। তো এনরিচ করা মানে হচ্ছে আরো বেশি নিজেদের লাইফকে সমৃদ্ধ করা। ওকে, সো এটা ছিল আমাদের
আচ্ছা আরেকটু আছে। এছাড়াও কি আছে, কমলা দেবী ওয়েন্ট উইথ হার মাদার। কমলা দেবী তার মায়ের সাথে গেছিল, কোথায় গেছিল না, টু সেবা সদন। সেবা সদন নামে একটা ইনস্টিটিউশনে গেছিল। অ্যান্ড স এবং দেখেছিল হার এক্সোর্টিং উমেন ইভেন ওল্ডার দ্যান হার। আচ্ছা দাঁড়াও, কমলা দেবী ওয়েন্ট উইথ হার মাদার টু সেবা সদন, সেবা সদনে গেছিল, অ্যান্ড স হার এক্সোর্টিং ওমেন ইভেন ওল্ডার দ্যান হার টু বিকাম লিটারেট। মানে তিনি সেবা সদনে গেছিলেন এবং দেখেছিলেন যে এক্সোর্টিং মানে কি, এনকারেজ করা, ঠিক আছে, এনকারেজ করা, কি করা, এনকারেজ করা, COURAGE, এনকারেজ করা মানে হচ্ছে উৎসাহ, উৎসাহ দেওয়া, ঠিক আছে। ইভেন তিনি সেবা সদনে তার মায়ের সাথে গিয়ে তার থেকে বেশি ওল্ডার মানে আরো বয়স্ক ওমেনদেরকে কি করতেন, এনকারেজ করতেন, যাতে কিনা তারা হচ্ছে শিক্ষিত হতে পারে। ওকে, এটা হচ্ছে এটার মানে। নেক্সট কি বলছে, সি হার্ড হার রিড টু দেম। সে এটা শুনেছিল যে হার বলতে এখানে তার মা, যে তার মা এখানে রিড টু দেম জোরে জোরে পড়ে শোনাতেন, ফ্রম দ্য নিউজপেপার থেকে পড়ে শোনাতেন, ম্যাগাজিনস থেকে পড়ে শোনাতেন, এক্সট্রাক্টস ফ্রম বুক, এক্সট্রাক্টস মানে কি, অংশ, ঠিক আছে, একটা জাস্ট একটা ছোট অংশ পড়ে শোনাতেন, ফ্রম বুকস বই থেকে, বাই সোশ্যাল রিফর্মার্স যারা হচ্ছে সমাজ সংস্কারক, রিফর্মার মানে হচ্ছে সংস্কারক, অ্যান্ড ন্যাশনালিস্ট মানে হচ্ছে যারা হচ্ছে প্যাট্রিয়টিজম মানে দেশকে যারা ভালোবাসেন, ন্যাশনালিস্ট মানে হচ্ছে যারা দেশবাসী বা যারা বলতে পারো দেশপ্রেমিক, এদের বই পড়ে পড়ে শোনাতেন, ফলোড বাই ডিসকাশনস, এবং শুধুমাত্র পড়েই ছেড়ে দিতেন না, তারপরে সেটাকে নিয়ে ডিসকাশন করতেন মানে আলোচনা করতেন, স দেয়ার অ্যাটিটিউড চেঞ্জিং, এবং দেখতো যে আস্তে আস্তে কিভাবে মহিলাদের মন পরিবর্তন হচ্ছে, বিকজ তাদের মধ্যে একটা পড়াশোনা বা শিক্ষার অভাব ছিল, তো এই কারণে তারা অন্ধকারে পড়ে থাকতেন। নাও গির্জাবাইস লাভ ফর মিউজিক, এবার গির্জা ভাই হচ্ছে খুব মিউজিকও ভালোবাসতো, অ্যান্ড এই জিনিসটাই ওয়াজ শেয়ার্ড বাই কমলা দেবী, এবং এটা কিন্তু তার মেয়ে কমলা দেবীর জন্য কিন্তু প্রযোজ্য ছিল, এবং এটা শেয়ার মানে কি, একই সাথে ভাগ করে নেওয়া, মানে এই ইন্টারেস্টটা কিন্তু কমলা দেবীর কাছেও গিয়ে পড়েছিল, অ্যান্ড শি ওয়াজ এনকারেজ টু লার্ন নর্থ ইন্ডিয়ান অ্যান্ড কর্ণাটিক মিউজিক, এবং এই কারণে কমলা দেবী কি কি গান শিখেছিলেন না, ক্লাসিক্যাল মিউজিক শিখেছেন, নর্থ ইন্ডিয়ান শিখেছিলেন, অ্যান্ড কর্ণাটিক মিউজিক, ঠিক আছে, কর্ণাটিক হচ্ছে সাউথ ইন্ডিয়ার ক্লাসিক্যাল মিউজিককে বলা হয়। দিস লাভ অফ মিউজিক ওয়াজ আ গ্রেট সোর্স অফ পিস, এবং এই যে মিউজিকের প্রতি ভালোবাসা এটাই ছিল একটা মহৎ মহৎ সোর্স, গ্রেট মানে হচ্ছে মহান একটা সোর্স, মানে একটা উৎস ছিল কিসের না, শান্তির উৎস ছিল কমলা দেবীর কাছে ইন হার লেটার ইয়ার্স, পরবর্তীকালে জীবনে এটাই ছিল তার কাছে একটা খুবই শান্তির জিনিস। ওকে, সো এই ছিল আমাদের অনেকটা বড়, এবং এরকমই আসবে, বিকজ আমরা যখন প্রিভিয়াস ইয়ার্স টা সলিউশন করেছিলাম আমরা কিন্তু ওটা দেখেছিলাম। অ্যান্ড হ্যাঁ, লাস্টের যে প্রিভিয়াস ইয়ার্স এর যে লেটার পার্টটা যেটা বাকি আছে না, সেটা ইউটিউবে গোটা পেপারটা সলিউশন দেওয়া আছে, ঠিক আছে, তো তোমরা কাইন্ডলি ওখানে গিয়ে একবার দেখে নেবে, এবং যেই অংশটা আমরা করেছিলাম সেই অংশটারও ওখানে দেওয়া আছে, তো ওভারঅল ওটা দেওয়া আছে, যেহেতু আমি আগের দিন ক্লাস করাতে পারিনি, ভীষণ আওয়াজ হচ্ছিল, তো এই কারণে আমি গোটাটা রেকর্ডেড ফরম্যাটে ওখানে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, তো স্যার আপলোড করে দিয়েছেন, তো কাইন্ডলি দেখে নেবে একবার। চলো আজকে আমরা পড়ে নিই, উইচ এমব্রেসড ট্র্যাডিশন, দ্য ওয়ার্ড এমব্রেসড হিয়ার মিনস, মানে এখানে অরিজিনালি বলেছিলাম এমব্রেস মানে কিন্তু আলিঙ্গন করা, বাট এখানে কি হবে, করেছো, কেউ করেছো বা কেউ ট্রাই করতে চাইবে, আইদার করে এনেছো অর ফলোড, আচ্ছা ফলোড হবে, এক্স্যাক্টলি এখানে হচ্ছে ফলোড হবে, অপশন নাম্বার বি। আমি বলবো এটা প্র্যাকটিস করে আসো, প্র্যাকটিস মিনস এই জিনিসটা যখন দেওয়া হবে না, কেননা প্র্যাকটিসটা খুব জরুরি, ডেলি বেসিসে না হলেও যদি উইকলি তুমি একটা করেও সেট করো তাহলেও কিন্তু তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবে। সো আমি যখন ওটা দিয়ে দেবো সেটা কাইন্ডলি তোমরা জাস্ট খাতার মধ্যে 1 2 3 4 করে লিখে রাখবে, তারপরে এখানে এসে জাস্ট চেক করে নেবে। ওকে, খুব যদি না প্রবলেম হয়। আচ্ছা, এটা হচ্ছে অপশন নাম্বার 2। আচ্ছা, বাকি মানেগুলো কি, প্লিজড মানে কি, প্লিজড মানে হচ্ছে কাউকে খুশি করা, ডিসইউজ মানে কি, কোনো একটা জিনিস ইউজ হচ্ছিল সেটাকে এখন ইউজ করা থেকে বিরত থাকা, পারফর্ম মানে হচ্ছে পারফর্ম করা, আমরা জানি পারফর্মের আবার বাংলা কি বলবো, মানে কোনো একটা জিনিস, আই ডোন্ট নো পারফর্মের বাংলা কি, পারফর্ম করাই তো বলি আমরা। আচ্ছা, অ্যান এক্সাম্পল বাই ওভারকামিং অল ডিফিকাল্টিজ, এখানে ওভারকামিং মিনস কি, ওভারকামিং মানে কি, আমরা বলেছিলাম কাটিয়ে ওঠা কোনো জিনিস। ম্যাম পারফর্মে তুলে ধরা হবে না?
পারফর্ম মানে তুলে ধরাও বলতে পারবো, কোনো 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 জিনিসকে না মানে এক্সিকিউট করাকে বলা হয় পারফর্ম। এক্সিকিউট করা মানে কি, ওই জিনিসটাকে কর্মে রূপান্তরিত করা। বলে না একটা পারফরমেন্স দেওয়া হচ্ছে, সো আই উইল পারফর্ম দিস জব, মানে আমি এই জবটা আমি নিজে করবো, এই কাজটা আমি নিজে পারফর্ম করব, মানে কোনো জিনিসকে কাজে আহ রূপান্তরিত করব। একটা স্টেজে পারফরমেন্স হচ্ছে মানে তাদের ওই যে যে অ্যাকশনটা করছে সেটা তো স্টেজে পারফর্ম হচ্ছে না। এর এক্সাক্ট বাংলাটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট পারফর্ম মানে এই জিনিসটা, কাজে রূপান্তরিত করা কোনো জিনিসকে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে নেক্সটটা, অ্যান এক্সাম্পল বাই ওভারকামিং অল ডিফিকাল্টিস, এটা কেউ চেষ্টা করবে? ওভারকামিং মানে কি এখানে? কনকিউরিং নাকি ম্যাডাম? কনকোয়ারিং। কনকিউরিং নয়, কথাটা হচ্ছে কংকারিং। হ্যাঁ, কংকারিং মানে হচ্ছে জয় করা, কঙ্কার, কঙ্কার, ঠিক আছে, CONQUER, কঙ্কার মানে হচ্ছে CONQUER, কঙ্কার মানে হচ্ছে জয় লাভ করা কোনো জিনিস, ঠিক আছে, উইন বা জয় লাভ করা। তো কঙ্কারিং মানে হচ্ছে ওই জিনিসটাকে কাটিয়ে উঠে বা জয়লাভ করে, একদম ঠিক, এটা অপশন নাম্বার 1 হবে। ওভার বিয়ারিং মানে হচ্ছে আরো বেশি করে বহন করে নিয়ে যাওয়া, মানে হচ্ছে কোনো ধরো তোমার পেন হচ্ছে বা কষ্ট হচ্ছে, তুমি ধরো ওটাকে দীর্ঘকাল ওটাকে কাটিয়ে না উঠে তুমি ওটাকে কনসিস্টেন্টলি বারবার মনে করছো আর কষ্ট পাচ্ছ, এটাকে বলা হয় ওভার বিয়ারিং, ঠিক আছে। আর বিয়ার করা মানে হচ্ছে কোনো জিনিসকে বহন করা, তো ওভার বিয়ারিং মানে তুমি এক্সেসিভ ভাবে বহন করে নিচ্ছ, ভার বয়ে নেওয়া। রিচিং মানে হচ্ছে, রিচিংই তো লেখা আছে, হ্যাঁ, রিচিং মানে হচ্ছে পৌঁছে যাওয়া কোনো ডেস্টিনেশনে বা লোকেশনে গিয়ে পৌঁছানো, আর নট কামিং মানে আসছে না, হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 123, সো লিভিং আ লাইফ হুইচ এমব্রেস ট্র্যাডিশন, এটা একটা গ্রামার আছে, এখানে বলতে চাইছে এই যে হুইচ আন্ডারলাইন দেওয়া আছে এটা কি পার্টস অফ স্পিচ, বলো কেউ বলতে চাইবে? প্রোনাউন এটা। প্রোনাউন, একদম, এটা হচ্ছে প্রোনাউন। এবং হুইচ কাইন্ড অফ প্রোনাউন এটা, এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলে না, এটাকে রিলেটিভ প্রোনাউন বলে। আমি বলে দিই একটু রিলেটিভ প্রোনাউন কাকে বলে। দেখো, রিলেটিভ কথাটা যে কোনো তুমি গ্রামারের নিয়ম পড়ো বা পৃথিবীতে যাই পড়ো না কেন, ইংলিশে পড়ো বা অন্যান্য সায়েন্সে পড়ো, ওই জিনিসটাকে একটু ভাঙার চেষ্টা করবে। রিলেটিভ মানে আমার প্রথম বললে আমার মাথায় কি আসে, আত্মীয়, তাই তো। আত্মীয় মানে কি, যারা হচ্ছে আমাদের খুব ক্লোজ, ঠিক আছে, যারা আমাদের খুব কাছাকাছি বসে, ঠিক আছে, মানে মোটামুটি নিয়ার অ্যান্ড ডিয়ার যাদেরকে বলি। সো এখান থেকে রিলেটিভ মানে হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো হচ্ছে আমাদের কিছু একটা জিনিসের কাছাকাছি বসে। এবার আমি তোমাকে একটা এক্সাম্পল লিখে দেখাচ্ছি। আচ্ছা, এই এক্সাম্পলটা দিয়ে বলছি, এখানে দেখো, এখানে বলছে লিভিং আ লাইফ, একটা লাইফ কে সে বাঁচছে, হুইচ এমব্রেস ট্র্যাডিশন, যেটা কিনা ট্র্যাডিশনকে এমব্রেস করছে। তাহলে এই যে হুইচ, এটা দেখো, এটার লাইফ, এরা দুজন কিন্তু সেম, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT। অ্যান্টিসিডেন্ট মানে কি, আগে। যদি ধরো এই টেকনিক্যাল টার্ম বুঝতে পারছো না, এটা হচ্ছে আমি আমি এটা কি পড়া কিসের নিয়ম বলছি, আমি এটা ক্লজের নিয়ম বলছি, CLAUSE, ঠিক আছে, আমি এটা ক্লজের নিয়ম বলছি, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের নিয়ম বলছি। যখন আমরা পড়বো তখন তো ডিটেলসে পড়বো, জাস্ট এখন একটুখানি এক্সপ্লানেশনের জন্য আমি বলছি। WH দিয়ে যা যা আছে, হু আছে, হুইচ আছে, দ্যাট আছে, তারপরে তোমার হাউ আছে, ঠিক আছে, ওয়েন আছে, এই সমস্ত জিনিসকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কেন বলা হয়? বিকজ এই যে অংশ জিনিসগুলো WH ওয়ার্ড গুলো বসানো হয়, ঠিক দেখবে তার আগে একটা করে নাউন থাকে, এবং সেই সেই জিনিসটা এখানে লাইফটাই হচ্ছে হুইচ। তার মানে লিভিং আর লাইফ এমব্রেস ট্র্যাডিশন, মানে এখানে কমলা দেবী একটা লাইফ লিড করছিল যেটা কিনা এমব্রেস ট্র্যাডিশন করেছিল, ঠিক আছে, যে যেটা, তার মানে জিনিসটা হচ্ছে তোমার কাকে কাকে বলছে, এটা হচ্ছে লাইফকে বলছে, তো এই জন্য এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। ওকে, এখানে লাইফেরই বদলে এখানে হুইচ কে বলা হয়েছে, এবং এর বোথ আর সেম। অ্যান্টিসিডেন্ট শুড বি সেম উইথ দ্য রিলেটিভ প্রোনাউন। সেম মানে কি, সেম মিনিং, তোমাকে সেম ইন্ডিকেশনটা দিতে হবে। ওকে, তো এটা ছিল লজিক, যে এটাকে কেন প্রোনাউন বলে এবং কেন রিলেটিভ প্রোনাউন বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। Which two contradictory kinds of experience did Kamala Devi have in her childhood? বলবে কেউ? কোশ্চেনিং এন্ড সিটা হবে ম্যাম। কোয়েশ্চেনিং, একদম একদম, কোয়েশ্চেনিং এন্ড কোয়েস্টিং, ঠিক আছে। কোয়েস্টিং মানে হচ্ছে জিজ্ঞাসা, এবং এটা পুরো অ্যাজ ইট ইজ দেওয়া আছে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। একটু মিউট করে দাও, আওয়াজ আসছে। আচ্ছা, যখন আনসার করবে তখন জাস্ট ওটা আনমিউট করে উত্তরটা দিয়ে দেবে। ওকে, নেক্সট কি আছে, হার ফাদার ডিড নট বিলিভ ইন, তার বাবা কিসে বিশ্বাস করতেন না।
কি আছে? অপশন নাম্বার 1, অ্যালাউইং চিলড্রেন টু জয়েন দ্য অ্যাডাল্টস ইন দেয়ার অ্যাক্টিভিটি, না অ্যাডাল্টদের সাথে বাচ্চাদেরকে একদমই মেশানো উচিত না। ফিমেল এডুকেশনে বিশ্বাস করতেন না, রিমুভিং ব্রাহ্মণিক্যাল রেস্ট্রিকশনে বিশ্বাস করতেন না, গিভিং ফ্রিডম টু দ্য চিলড্রেন। কোন জিনিসটা হবে বলো? অপশন বি। অপশন ডি হবে, বিকজ এগুলো কিন্তু ফিমেল এডুকেশনে তিনি বিলিভ করতেন, রিমুভিং ব্রাহ্মণিক্যাল রেস্ট্রিকশনস তিনি বিলিভ করতেন, and এটাও তিনি বলতেন যে চিলড্রেনকে আরো বেশি সোশ্যাল হওয়া উচিত। তো এই জিনিসটা কিন্তু একদমই বলেননি যে একদম পুরোপুরি ভাবে ফ্রিডম দিয়ে দেওয়া হোক চিলড্রেনদের। ওকে, সো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অফ হার গ্র্যান্ডমাদার। ঠিক আছে, তার গ্র্যান্ডমাদার সম্পর্কে এর মধ্যে কোন জিনিসটা হচ্ছে কারেক্ট নয়? কোন জিনিসটা কারেক্ট নয়? শি ওয়াজ নট অ্যাফ্রেড অফ সোশ্যাল ক্রিটিসিজম, শি ট্রাভেলড আনএসকর্টেড। আনএসকর্টেড মানে কি? এসকর্ট করে নিয়ে যাওয়া মানে হচ্ছে কাউকে তুলে নিয়ে যাওয়া, তাহলে আনএসকর্টেড মানে কি? উইথাউট এনিওয়ান। ঠিক আছে, এইটা বলছে। সি বিলিভ দ্যাট উমেন শুড লিড আ সিকিউর লাইফ, আর সি লাভ টু রিড বুকস। এখানে কোন জিনিসটা এর প্রতি অ্যাপ্রোপ্রিয়েট নয় বলো? সি সি, অপশন সি, সি। সি, এক্স্যাক্টলি। তিনি সবসময় বলতেন যে উমেনদের একটা কিছু করতে হবে, এবং তিনি নিজে স্কলার ছিলেন, সোসাইটাল নর্মস গুলোকে মানেনি। তো এটা কোয়াইট ইজি। সি বিলিভ দ্যাট উমেন শুড লিড আ সিকিউর লাইফ, এটা কখনোই তিনি ভাবেনি। এখানে এগুলোকে একটু নোটিস করবে, এখানে নট দেওয়া আছে না কি দেওয়া আছে, মানে তিনি চাইতেন যে উমেনরা একটু অ্যাডভেঞ্চারাস জব করুক এবং নিজেদের পায়ে দাঁড়াক। ওকে, তো এটা অবশ্যই। তো সোসাইটির দিক থেকে কথা শুনতে গেলে মেয়েরা আর কিছুই করতে পারবে না, আনফরচুনেটলি। ওকে, সো অপশন নাম্বার কোনটা ছিল? এটা সিটা এখানে রাইট আনসার হয়েছে। তারপরে 127, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট হার মাদার। তার মায়ের সম্বন্ধে কোন জিনিসটা হচ্ছে কারেক্ট? ঠিক আছে, সি প্রেফার স্টাডিজ টু স্পোর্ট, সি ডিড নট বিলিভ ইন অ্যাডাল্ট লিটারেসি, সি স্ট্রাগল থ্রু দ্য লাইফ স্মাইলিংলি, আর হচ্ছে সি অবজার্ভ ফেথফুলি অল দ্য সোশ্যাল কাস্টমস। তো এখানে কোন জিনিসটা ঠিক হবে? এখানে কারেক্ট, এখানে নট কারেক্ট বলেনি। বলো কি করেছো এটা? ডি। She observed faithfully all social customs, এটা তো একদমই হবে না। তিনি তো সবসময় কাস্টমস এর বিরুদ্ধে গেছেন। অপশন এ, সি প্রেফার স্টাডিজ টু স্পোর্ট, এটা হচ্ছে, এটাও অপশনটা হবে না। কিন্তু কেন হবে না আমি বলি। তিনি তো স্টাডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা আছে, আমি দেখাচ্ছি তোমাদের কেন। এখানে হচ্ছে সি প্রেফার স্টাডিজ টু স্পোর্ট মানে কি? মিউট করে দাও প্লিজ। সে প্রেফার স্টাডিজ টু স্পোর্ট মানে হচ্ছে সে স্টাডিকে বেশি প্রেফার করতো স্পোর্টস এর থেকে। ঠিক আছে, এটা তো নয়। তিনি বলতেন যে স্টাডিজ এর সাথে সাথে স্পোর্টসটা চালানো। এবার তুমি দেখো, আমি তোমাদের আমি দেখাচ্ছি এখানে কি প্রশ্নটা যেন ছিল, যে তার মায়ের সম্বন্ধে কি জিনিস বলা আছে। এখানে দেখো, দেখো এই জায়গাটা, এই যে বাই ওভারকামিং অল ডিফিকাল্টিজ উইথাউট আ মারমার, মানে কোন রকম স্ট্রাগল ছাড়াই, কোন রকম কথা ছাড়া, একটা ওয়ার্ড ছাড়া হচ্ছে তিনি তার সমস্ত জীবনের স্ট্রাগলটা কিন্তু স্মাইলিংলি নিয়ে নিয়েছিল। তাই তো? তো মানে কি হাসি মুখে গ্রহণ করা, মানে কি কোন রকম টু শব্দ না করা। সো এই কারণেই কিন্তু অপশন নাম্বার সিটা আমাদের এখানে উত্তরটা হলো। ঠিক আছে, সে স্ট্রাগল থ্রু লাইফ স্মাইলিংলি। ওকে, তো এটা। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে, কমলা দেবীস মাদার রিড টু দেম ফ্রম নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিনস। দেম মানে এই যে আমাদের ওই যে অনাথ আশ্রম নয়, একটা কোথায় সদন একটা ছিল, সেবা সদন নাকি, ওইখানের কথা বলছে। অ্যান্ড মিউজিক ওয়াজ আ গ্রেট সোর্স অফ কমফোর্ট টু হার। তাহলে দুটো জিনিস বলেছে, এটা বোথ রাইট হবে। বোথ রাইট হবে, একদম একদম। অপশন নাম্বার এও হবে, অপশন নাম্বার বিও হবে। ওকে, তো এই গেল আমাদের প্রথম কম্প্রিহেনশন। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা আর একটা যে কম্প্রিহেনশন আছে আমরা সেটা একটু তাড়াতাড়ি পড়ে নি, চলো। দ্য গোল অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাচিভড ইন ইন্ডিয়া। গোল মানে কি? গোল মানে হচ্ছে যেটা হচ্ছে এম। গোলের আর একটা কি? এম। ঠিক আছে, মানে উদ্দেশ্য। ইন্ডিপেন্ডেন্সের উদ্দেশ্য কি? ওয়াজ অ্যাচিভড ইন ইন্ডিয়া, যেটা কিনা অ্যাচিভড মানে কি পরিলক্ষিত হয়ে গেছিল ইন্ডিয়ার মধ্যে, থ্রু আ প্রোলংড স্ট্রাগল, একটা প্রোলংড মানে হচ্ছে দীর্ঘ, একটা দীর্ঘ স্ট্রাগলের মাধ্যমে, ডিউরিং হুইচ সেই সময়
দ্য ফার সাইটেডনেস অফ দ্য লিডার্স অফ দ্য ফ্রিডম মুভমেন্ট। ফার সাইটেডনেস মানে কি, ফার মানে হচ্ছে কোনো জিনিস দূরে, অ্যাট আ ডিস্টেন্স, ওকে। তো ফার সাইটেডনেস মানে কি, দূরদৃষ্টি। দূরদৃষ্টি অফ দ্য, কাদের দূরদৃষ্টি না, অফ দ্য লিডার অফ দ্য ফ্রিডম মুভমেন্ট, সেই সমস্ত লিডার যারা কিনা আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের সময় ছিল, ঠিক আছে, বা আমাদের সাথে ছিল, বা তাদের জন্য আমরা বলতে পারি আমাদের দেশ স্বাধীন হয়েছে। এবং এই জিনিসটার মাধ্যমে কি হয়েছে না, কি রেজাল্ট হয়েছে, গিভিং আ ফাইনাল শেপ টু আওয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গোলস। কোন এই জিনিসটা আমাদের কিসে কিসে সাহায্য করেছে না, আমাদের একটা শেপ এনেছে। শেপ মানে কি, একটা আকার দিয়েছে। কি জিনিসে আকার দিয়েছে না, আমাদের সমাজে একটা আকার দিয়েছে, এবং আমাদের যে ইকোনমিক গোলস মানে আমাদের যে ইকোনমিক মানে কি অর্থনীতি, অর্থনীতি আমাদের কিভাবে চালাবে, টু বি অ্যাচিভড আফটার ফ্রিডম। দেখো আমরা জানি ইন্ডিপেন্ডেন্সের অনেক আগে কিছু কিছু লোকাল বিদ্রোহ, যেমন কি ছিল, সাঁওতাল বিদ্রোহ ছিল, কোল বিদ্রোহ ছিল, হুল বিদ্রোহ ছিল, এগুলো সব ছিল, তাই তো, মুন্ডা বিদ্রোহ ছিল। তো এই জিনিসগুলো কি হয়েছিল বলতো, ইভেন 1857 রিভল্টও ছিল, ঠিক আছে, 1857। কিন্তু সেগুলো কিন্তু কোনোভাবেই ব্রিটিশের মধ্যে একটা ভয় তো এনেছিল, ঠিক আছে, বাট তারা কিন্তু ব্রিটিশদেরকে তাড়াতে পারেনি। তার একমাত্র কারণ ছিল যে তাদের মধ্যে কিন্তু একটা ফাইনাল গোল ছিল না, যে আচ্ছা ব্রিটিশদের আমরা বার তো করে দেবো, বাট তারপরে একটা ফাইনাল জিনিস কি হবে, মানে আমরা কিভাবে আমাদের ইকোনমিকে ঠিক রাখবো, আমরা কিভাবে আমাদের সোসাইটিকে দাঁড় করাবো। কিন্তু এটা ছিল না, যেটা পরবর্তীকালে যারা আমাদের ছিলেন, মানে ধরো নেহেরু, গান্ধীজি বা সুভাষচন্দ্র বসু বা আরো যারা ছিল, বল্লভভাই প্যাটেল, এদের কাছে একটা ফুল প্ল্যানিং ছিল। মানে এই যে বি আর আম্বেদকর, তিনি কনস্টিটিউশন তৈরি করতে আরম্ভ করে দিয়েছিলেন বিফোর ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, 1946 অনওয়ার্ডস। তো এই কারণে এই জিনিসটাই আর কি, আমি হিস্ট্রি কেন বললাম, এই জিনিসটা বলার জন্যই বললাম যে দেখো এখানে বলছে এই জিনিসটাই কিন্তু গিভিং আ ফাইনাল শেপ টু আওয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গোলস, মানে আমাদের সোসাইটি কিরকম ভাবে চলবে, আমাদের অর্থনীতি কিভাবে আমরা চালাবো, বা আমাদের দেশের পয়সা কিভাবে আমরা ঠিকঠাক রাখবো, কিসে ইনভেস্টমেন্ট করব, বা আমাদের কি হবে, ডেমোক্রেটিক হবে না চায়নার মতো শুধু কমিউনিস্ট হবে, বা ইউএসএসআর। তো আমরা সেটাকে ডেমোক্রেসি তৈরি করেছি, তার মানে আমাদের কিন্তু আগে থেকেই কিন্তু প্ল্যানিং ছিল। এটাই লিখে দিয়েছে দেখো, অ্যাচিভড আফটার ফ্রিডম। ফ্রিডমের পরে আমাদের কিরকম এম থাকবে সেটা কিন্তু আগে থেকে প্ল্যানিং করা ছিল। এটা নিয়েই কিন্তু এই গোটা গোটা তোমার এই যে প্যাসেজটা, এটা নিয়েই বলবে। নেক্সট কি বলা আছে, দ্য ভিশন ইমাজিনড। ভিশন মানে কি, ভিশন মানে এই যে একটা ভিশন কি, বা আমরা দূরদৃষ্টি যেটা আমরা বলছি, সেটা ইমাজিন করে নেওয়া হয়েছিল, মানে আগে থেকে কল্পনা করে নেওয়া হয়েছিল, টু বিল্ড আ সেলফ রিলায়েন্ট নেশন। কি বিল্ড করতে, কি স্থাপন করতে না, একটা সেলফ রিলায়েন্ট। সেলফ রিলায়েন্ট মানে কি, যারা হচ্ছে আত্মনির্ভর, যেটা এখন চলছে সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, ঠিক আছে, আত্মনির্ভর একটা কিভাবে নেশন তৈরি করবে, থ্রু ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। ম্যাক্সিমাম মানে কি, সব থেকে বেশি পরিমাণে, ইউটিলাইজেশন মানে কি ব্যবহার করে, আমাদের যা যা রিসোর্সেস আছে, মানে আমাদের যা যা সামগ্রী আছে, মানে আমাদের যা যা কিছু রিসোর্স মানে কি, রিসোর্স মানে সম্পদ, ঠিক আছে, আমাদের যা যা সম্পদ আছে সেগুলোকে কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আমরা করব, কিসে কিসে কি, মানে কি কি রিসোর্স, মেন মানে মেন পাওয়ার, মানুষ যে এত আছে তাদেরকে কিভাবে কাজে লাগাবো, বা মেটেরিয়াল যেগুলো আছে, মেটেরিয়ালস মানে যেগুলো মানুষ নয় বাট অন্যান্য যে ধনসম্পদ গুলো আছে, কিভাবে আমরা কাজ করব, কাজে লাগাবো, এবং সেটা কিভাবে আমরা সেলফ রিলায়েন্ট নেশন তৈরি করব। এটা কিন্তু এই ভিশনটা কিন্তু আগে থেকে ইমাজিন করা হয়ে গেছিল, ওকে। এবং সেটাই দ্য এস্টাবলিশমেন্ট অফ আ নোবেল অ্যান্ড লিবারাল সোসাইটি, মানে একটা মহান, নোবেল মানে কি মহান, এস্টাবলিশ মানে কি প্রতিষ্ঠা, এবং কিভাবে একটা প্রতিষ্ঠা হবে নোবেল, একটা মহান, এবং লিবারেল, লিবারেল মানে কি একটা মুক্ত, কিভাবে নোবেল এবং একটা মুক্ত সোসাইটি ক্রিয়েট হবে, সেই জিনিসটাই কিন্তু তারা সমস্ত কিছু আগে থেকে ঠিক করে নিয়েছিল, ওকে। নেক্সট কি বলছে, ইট হ্যাজ বিন অ্যান আর্টিকেল অফ ফেথ। এটা একটা বিশ্বাসের একটা আর্টিকেল ছিল, একটা কি, একটা জাস্ট একটা অংশ ছিল, একটা বিশ্বাসের অংশ ছিল, অ্যামংগেস্ট মানে হচ্ছে অ্যামাং, মধ্যে, কাদের মধ্যে না, দ্য পলিসি প্ল্যানার্স অফ ইন্ডিয়া, সেই সমস্ত ইন্ডিয়ার যারা পলিসি তৈরি করেছিল, মানে যারা নীতি তৈরি করেছিল, তাদের কাছে, দ্যাট যে while economic strength determined the scope, যেখানে ইকোনমিক স্ট্রেংথ মানে কি, যদি দেশটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে বা জিডিপির দিক থেকে যদি উন্নত হয়, ঠিক আছে, while economic strength determined the scope and quality of
সরি ডিটারমাইন দ্য স্কোপ, মানে তোমার কাছে যদি বেশি পয়সা থাকে তাহলে তোমার ক্ষেত্রে স্কোপটা অনেকটা বৃদ্ধি পায়। স্কোপ কোন দিকে? স্কোপ প্রত্যেকটা দিকে, তুমি যেদিকে তাকাবে সেদিকে। তোমার যদি ইকোনমি স্ট্রং হয় তোমার কাছে স্কোপ কিন্তু অনেক বেশি, মানে তোমার কাছে সুযোগ সুবিধা অনেক বেশি। এবং এবং ইকোনমির মাধ্যমে আমরা এরকম সুযোগ সুবিধা করতে পারি। অ্যান্ড কোয়ালিটি অফ পলিটিক্যাল ফ্রিডম ফর মিলিয়ন্স, এবং কোয়ালিটি অফ পলিটিক্যাল ফ্রিডম আমরা করতে পারি মিলিয়ন্স, মিলিয়ন মানে তোমার 10 লক্ষ 1 মিলিয়ন হয়। তো পলিটিক্যাল ফ্রিডমটাও আমরা কিন্তু মিলিয়ন্স অফ পিপলের মধ্যে কিন্তু আমরা নিয়ে চলে আসতে পারি। মানে যদি ইকোনমি তোমার স্ট্রং হয় তাহলে তোমার এই জিনিসগুলো হবে। কি হবে না? স্কোপ হবে অ্যান্ড তোমার কোয়ালিটি অফ পলিটিক্যাল ফ্রিডম যেটা হবে, পলিটিক্যাল ফ্রিডম মানুষের কাছে আমরা দিয়ে দিতে পারবো। এবার পলিটিক্যাল ফ্রিডমটা কি? এই যে এইগুলো, the quality of freedom depends on, এবার ফ্রিডমটা তোমার কাছে যে, আচ্ছা আমি আগে এই পলিটিক্যাল ফ্রিডমের ব্যাপারটা বলি। পলিটিক্যাল ফ্রিডম মানে কি? ধরো আমরা ভোট দিতে পারবো, আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, আমাদের একটা সমস্ত জিনিসের অধিকার আছে, আমরা সবাই সমান, এইগুলোকে বলা হয় পলিটিক্যাল ফ্রিডম, যেটা হচ্ছে হাইলি কি বলবো, হাইলি ইভলভ সোসাইটিজ এর একটা খুবই ইম্পর্টেন্ট একটা আসপেক্ট। হাইলি ইভলভ মানে কি? যেখানে হচ্ছে খুবই উন্নত একটা সমাজ, যার মধ্যে সবাই, সুইজারল্যান্ডের যেমন দেখো, ঠিক আছে এইরকম। আর এরপরে কি বলা আছে? দ্য কোয়ালিটি অফ ফ্রিডম, এখানে এই যে আমাদের স্বাধীনতা যে আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে তার কোয়ালিটি কেমন হবে এটা ডিপেন্ড মানে কি? নির্ভর করে অন ইনক্রিজড ওয়ার্ক, যে কতটা পরিমাণে কাজ বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে? ইন্ডাস্ট্রি বিল্ড করতে হবে, কর্মসংস্থান করতে হবে বেশি করে। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কতটা ইকোনমিক ফ্রিডম হচ্ছে, এবং ইকোনমিক ফ্রিডম হলেই আমাদের পলিটিক্যাল ফ্রিডম হবে। ওকে, এরপরে বলছে ইট লিডস টু জাস্ট, এবং এইভাবে জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে এটা কিসে লিড করবে, মানে এটা কি পরিচালনা করবে না? একটা জাস্ট মানে হচ্ছে একদম ঠিকঠাক, মানে একদম জাস্টিফাইড মানে কি? একদম উপযুক্ত, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, একদম ঠিকঠাক। ইকুয়াল মানে কি? সমান সমান, ডিস্ট্রিবিউশন মানে কি? সবাইকে দেওয়া আর কি। এই ওয়েলথ মানে ধন সম্পদ সবার মধ্যে ঠিকঠাক ভাবে কি হবে? ডিভিশনটা হয়ে যাবে, মানে দেওয়া যেতে পারবে সবাইকে অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে, সো দ্যাট যাতে করে কিনা দ্য পুয়ার ক্যান অলসো এনজয় দ্য বেনিফিট অফ ফ্রিডম, যাতে শুধুমাত্র ধনীরা নয় গরিবরাও কিন্তু ঠিকঠাক ভাবে এর বেনিফিটটা পেতে পারে। কিসের? না ফ্রিডমের বেনিফিট। এই যে আমরা স্বাধীন হয়েছি, এটা যেন একটা প্রত্যেকটা মানুষ একদম ধনী থেকে আরম্ভ করে একদম গরিব মানুষ পর্যন্ত যাতে বুঝতে পারে। এবং কিভাবে বুঝতে পারবে? যদি আমাদের ওয়ার্ক এবং প্রোডাকশন ইন দ্য ফ্যাক্টরিজ বাড়ে, মানে কি? যদি আমাদের ইকোনমি আরো স্টেবল হয়, এন্ড ইকোনমি যদি স্টেবল হয় তার সাথে সাথে আমাদের পলিটিক্যাল ফ্রিডম গুলো আসতে থাকবে। ওকে, নেক্সট কি বলছে? দিস ইজ রিকগনাইজড, রিকগনাইজড মানে হচ্ছে পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে পরিচিত। ইজ পসিবল, দিস ইজ রিকগনাইজড মানে এটাকেই সবাই মেনে নিয়েছে। is possible only through increased employment opportunities in the society, এটা কিভাবে আমরা পেতে পারি? রিকগনাইজ মানে কি? এটা সবাই জানে যে এটা একমাত্র পসিবল, এটা একমাত্র সম্ভব শুধুমাত্র ইনক্রিজড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন দ্য সোসাইটি। সোসাইটির মধ্যে যদি আমরা ইনক্রিজড মানে অতিরিক্ত ভাবে আমরা যদি এমপ্লয়মেন্ট করতে পারি, মানে আরো বেশি কর্মসংস্থান যদি বাড়াতে পারি, সেই সমস্ত সুযোগগুলো যদি বাড়াতে পারি, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, ইনক্রিজড মানে হচ্ছে অতিরিক্ত, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্মসংস্থান, সোসাইটিতে বাড়াতে পারলেই কিন্তু এই জিনিসগুলো ঠিকঠাক হবে। ইন হিউম্যান টার্মস, মানুষের টার্মে মানে সাধারণ মানুষের কথায়, ডেমোক্রেসি মিনস, ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? না অ্যাভেলেবিলিটি অফ ইকুয়াল অপরচুনিটিস। অ্যাভেলেবিলিটি মানে কি? ওপেন অ্যাক্সেস, সবার কাছে একটা আছে, অ্যাভেলেবল। ঠিক আছে, কিসের? না ইকুয়াল অপরচুনিটি, সবার কাছে সমান সমান সুযোগ থাকবে, টু অল দ্য পিপল, প্রত্যেকটা মানুষের কাছে, ইরেসপেক্টিভ অফ কাস্ট। ইরেসপেক্টিভ মানে কি? এটা কোনো মাইনে রাখে না, মানে হচ্ছে ইরেসপেক্টিভ মানে হচ্ছে এটা না দেখেই, কি না দেখে না? কাস্ট, ক্রিড, কাস্ট মানে আমরা জানি জাত, ক্রিড মানে হচ্ছে কোন অংশ থেকে এসেছে বা বলতে পারো কি তার বিশ্বাস, ক্রিড মানে ওই কাইন্ড অফ রিলিজিয়ন বলতে পারো, মানে রিলিজিয়াস সেক্ট আর কি। সেক্স মানে হচ্ছে তার জেন্ডার কি, এবং রিলিজিয়ন, টু ডেভেলপ দেয়ার পার্সোনালিটিস। ঠিক আছে, তাদের পার্সোনালিটিস কে তাদের যে নিজস্ব সত্তা সেটাকে ডেভেলপ করার জন্য সমস্ত যেন তারা একই রকম যেন ইকুয়াল অপরচুনিটি পায়, এইটা হচ্ছে ডেমোক্রেসি আমাদের কমন হিউম্যান টার্মসে
ইট মিনস, এছাড়াও ডেমোক্রেসিটা কি মানে না, ইট মিনস অ্যাক্সেস টু এডুকেশন। অ্যাক্সেস মানে হচ্ছে সুযোগ, বা সবার আর কি ফার্স্ট হ্যান্ড একটা কি বলবো রিচ আছে, মানে তুমি সেটাকে ধরতে পারবে। অ্যাক্সেস আছে, মানে ইজি অ্যাক্সেস, অ্যাক্সেসের বাংলাটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। অ্যাক্সেস মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি, বা তুমি সেটাকে ব্যবহার করতে পারো, ঠিক আছে, ওপেন টু অল এরকম। এডুকেশনে আছে ইন আর্টস, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ। আর্টস মানে হচ্ছে কলা, সায়েন্স হচ্ছে তোমার সায়েন্স, অ্যান্ড হিউম্যানিটিজ মানে হচ্ছে ওই তোমার এসএসটি বা তোমার লিটারেচার, এই সাবজেক্ট গুলোকে বলা হয়। এই সমস্ত জিনিসগুলোর প্রতি একটা গরিব থাকে আমাদের পুরোনো পুরোনো ম্যাম ভয়েসটা কেটে কেটে যাচ্ছে, আর ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে। ডিসপ্লে বন্ধ হয়ে গেছে, এখন দেখা এসেছে, যাচ্ছে এখন এবার? এসেছে। হুম, শোনা আচ্ছা, যাচ্ছে। কোনখান থেকে কেটে গেছে বলো, আমি আরেকবার বলছি তাহলে। ওই যে ক্রিড, ইট সেক্স মিনস এন্ড থেকে, রিলিজিয়ন। হ্যাঁ, ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো, এটা মানে কি, এই যে অপরচুনিটি ক্রিয়েট করবে টু অল দ্য পিপল, প্রত্যেকটা মানুষের কাছে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, সেক্স অ্যান্ড রিলিজিয়ন। মানে কি কি না, জাতি, ক্রিড মানে হচ্ছে তোমার ওই যে বিশ্বাস, বা সে কি ধরনের কি বিশ্বাস করে বড় হয়েছে, সেক্স, জেন্ডার বা তোমার লিঙ্গ বলতে পারো, আর রিলিজিয়ন। এই সমস্ত কিছু না দেখেই তাদের পার্সোনালিটিকে, মানে তাদের নিজেদেরকে উন্নত উন্নত করার জন্য সমস্ত ওপেন অপরচুনিটি পাবে। আর এটার মানে কি, ইট মিনস, এটার মানে হচ্ছে অ্যাক্সেস টু এডুকেশন, যাতে শিক্ষার ওপরে যেন তাদের একটা ওপেন অ্যাক্সেস থাকে, মানে একটা ওপেন অপরচুনিটি থাকে। কিসের কিসের শিক্ষার জন্য না, আর্টসে, সায়েন্সে এবং হিউম্যানিটিসে। হিউম্যানিটিস সাবজেক্ট মানে হচ্ছে যেগুলো হচ্ছে মানুষ রিলেটেড, মানে সোশিওলজি বলতে পারো, হিস্ট্রি, জিওগ্রাফি, লিটারেচার, এগুলোকে হিউম্যানিটিস এর মধ্যে পড়ে। অ্যান্ড অলসো অ্যাওয়ারনেস অফ আওয়ার এজ ওল্ড ভ্যালুস অ্যান্ড ট্র্যাডিশন। শুধুমাত্র যে আমরা পড়াশোনা করে বড় হয়ে যাব সেটা শুধু নয়, তার সাথে আমাদের যে এজ ওল্ড ভ্যালুস আছে, মানে মোরালিটি আছে, যে আমাদের একটা কালচার বা ঐতিহ্য আছে, সেটাকেও কিন্তু আমাদের পড়তে হবে, সেটা বলতে চাইছে এখানে। ইট নিডস টু বি এমফাসাইজড। এমফাসাইজ মানে কি, জোর করে বলা, মানে আরো বেশি করে ফোকাস দিয়ে বলা, ঠিক আছে। এমফাসাইজ, এটাকে আরো জোর দিয়ে বলতে হবে। এটাকে নিড মানে কি, প্রয়োজন, এটাকে আরো জোর করে বলা প্রয়োজন, দ্যাট ইন্ডিয়ান পলিসি, যে ভারতের যে পলিসি, ভারতের যে নীতি, হ্যাজ বিন বেসড অন আ কনসার্ন ফর দ্য ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে কি, সিঙ্গুলার একটা ব্যক্তি, মানে একজন মানুষ, ঠিক আছে। ইন্ডিয়ান পলিসি হচ্ছে বেস করে তৈরি করা হয়েছে, কিসের উপর ভিত্তি করে তৈরি করেছে না, কনসার্ন। কনসার্ন মানে হচ্ছে চিন্তা, এক একটা মানুষের ভালো কিসে হবে সেটার উপরে চিন্তা করে কিন্তু তৈরি হয়েছে। ইন্ডিভিজুয়াল মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ মানে কি, তার সমস্ত কিছু জিনিস তার দেখে নেবে। হুম। নট অনলি অ্যাজ আ ওয়ার্কার, সে যে শুধুমাত্র একটা ওয়ার্কার হিসেবে বা লেবারার হিসেবে করছে, ওয়ার্কিং ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, যে সে শুধুমাত্র তাকে কেয়ার করব, যে শুধুমাত্র সে সোসাইটিতে এসে টাকা টাকা দেবে আর কি। ইকোনমিক ডেভেলপমেন্ট মানে কি, শুধুমাত্র সে আর্ন করে আনবে, সোসাইটি দেবে, শুধুমাত্র এইটার জন্যই নয়, বাট মানে কি, ওই মানুষটার সমস্ত সমস্ত হচ্ছে, তো ভয়েসটা শোনা ব্রেক যাচ্ছে কি? করছে, ভয়েসটা ব্রেক করছে। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দেখা যাচ্ছে এবার? একটু কমেন্ট করো। হ্যাঁ, হ্যাঁ দেখা ম্যাম, যাচ্ছে। হ্যালো। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এটা ছিল আমাদের প্যারাগ্রাফ, যেটা আমরা পড়ছিলাম সেটা। এরপরে আমরা এর কোয়েশ্চেন রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করে নি, চলো। আচ্ছা, এটা তো ফ্রি রাইটিং অ্যাপ্রোচ, এটা তো পেডাগজির প্রশ্ন চলে এসেছে।
সরি, এখান থেকে আছে কোয়েশ্চেন। ও আচ্ছা, আরেকটু আছে কোয়াইট লার্জ, ঠিক আছে, টেক্সটটা একটু বড় এবং প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, তো এটা একদম আনডাউটেডলি বলতে পারো কাজে দেবে। আচ্ছা, ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, ইন্ডিয়ার কনটেক্সটে যদি আমরা বলি, ভারতের দিক থেকে, ভারতের কনটেক্সটে যদি আমরা ভাবি, দ্য কনসেপ্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, মানে এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে কি, জাতীয়, মানে ওভারঅল যে আমরা দেশকে ডেভেলপমেন্ট করতে হবে, গোজ ফার বিয়ন্ড ইকোনমিক গ্রোথ। শুধুমাত্র যে ইকোনমিক গ্রোথেই আছে সেটা কিন্তু নয়, এটার হচ্ছে আরো বেশি, ফার বিয়ন্ড মানে হচ্ছে আরো দূরে যাচ্ছে। ইট ইজ কনসার্নড উইথ দ্য ক্রিয়েশন অফ আ নেশন, বরং এটা কি নিয়ে কনসার্ন করছে বা এটা কি নিয়ে বলতে চাইছে, যে এটা একটা এমন একটা দেশকে তৈরি করতে হবে যেটা কিনা ইউনাইটেড ইন ওয়ান পারপাস, যেটা হচ্ছে একটাই মাত্র পারপাসে ইউনাইটেড থাকবে, মানে সবার সাথে এক থাকবে, একদম একদম জম্মু কাশ্মীর থেকে যাকে বলা হয় একদম সাউথ পর্যন্ত, ঠিক আছে, মানে এই জন্য বলছে ওয়ান পারপাস। পারপাসটা কি হবে না, আমাদের নেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে, নট একটা রিজিয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার আর তারপরে কি বলছে, অফ পিপল, সেই সমস্ত মানুষ যারা হচ্ছে স্পিকিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, এবং আমরা জানি যে আমাদের দেশ কিরকম ডাইভার্স, তো যেখানে প্রচুর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কথা মানুষ কথাবার্তা বলে, প্রফেসিং ডিফারেন্ট, প্রফেসিং মানে কি, পালন করে, রিলিজিয়ন পালন করে, ডিফারেন্ট ডিফারেন্ট রিলিজিয়ন অ্যান্ড রুটেড ইন আ ভ্যারাইটি অফ কালচার্স, ঠিক আছে, ডিফারেন্ট রিলিজিয়ন ফলো করে, আর এছাড়াও একটা কালচার যে রুটেড মানে কি, রুটেড মানে হচ্ছে তাদের ভিত্তি, মানে ওই যে গাছের রুট যেমন থাকে, একদম রুট মানে একদম রুটের সাথে একদম আটকে থাকে, বা তাদের মূল হচ্ছে ভ্যারাইটি অফ কালচার, মানে প্রত্যেকের কালচার, আমরা রিজিয়ন টু রিজিয়ন আমরা যদি যাই পুরোপুরি কিন্তু কালচার চেঞ্জ হয়। ইনফ্যাক্ট তুমি ওয়েস্ট বেঙ্গলের সামান্য জেলাগুলোতে চলে যাও, বর্ধমান সাইডে একরকম, পুরুলিয়া সাইডে একরকম, তুমি নর্থ বেঙ্গলে তাদের আলাদা কালচার, সামান্য কলকাতা থেকে তুমি জাস্ট একটু সরে আসো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, প্রত্যেকের আলাদা আলাদা কালচার। সুতরাং এই যে ডাইভার্স যে ব্যাপার, সেটা হচ্ছে ইন্ডিয়ার স্পেশালিটি এবং ইন্ডিয়ার ডিসঅ্যাডভান্টেজও, ঠিক আছে, এটা এখন তো আরো বেশি প্রমিনেন্ট যে কিভাবে এটা সমস্যা ক্রিয়েট করছে। ওকে, তো আমরা এবারে এর যে কোয়েশ্চেন গুলো আছে রিলেটেড, চলো আমরা করে নিই। ওয়াইল ইকোনমিক স্ট্রেংথ ডিটারমাইন দ্য স্কোপ, যখন ইকোনমিক স্ট্রেংথটা হচ্ছে ডিটারমাইন দ্য স্কোপ, এটা একটা কোটেশনে দেওয়া আছে, ঠিক আছে, এই কথাটা আছে। এবার এখানে ডিটারমাইন্ড শব্দটার মানে কি, ডিটারমাইন্ড মানে কি, নির্ধারণ করা, এস্টাবলিশ, একদম এমনি হচ্ছে তোমার নির্ধারণ করা, বাট এখানে হচ্ছে এস্টাবলিশ। অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে কি আছে, আওয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গোল, এখানে কি পার্টস অফ স্পিচ, মানে দেখেছো তোমাদের পার্টস অফ স্পিচ থেকে আসবে, তো আমরা যেদিন গ্রামার করব সেদিন আমরা পার্টস অফ স্পিচ পড়বো। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বলি, আমরা এই পেপার, কনজাংশন, একদম ঠিক বলেছো। তার আগে আমি আর একটা কথা বলে দিই, এরকম যেমন আমরা রেগুলার সব পেপারটা করছি, তো এখানে এতটা পেপার করা, দেখো অলরেডি 50 মিনিটস তো হয়েই গেছে, তো একটা করে যদি আমরা পেপার সলভ করি, মানে এই যে কম্প্রিহেনশন যেটা আমরা করছি, ধরো একটা করে কম্প্রিহেনশন করলাম, আর ধরো যদি আমরা একদিন গ্রামার প্র্যাকটিস করি আর একদিন যদি আমরা পেডাগজি পড়ি, এটা কি তোমাদের প্রবলেম হবে? তাহলে আমরা টাইমটা একটু বেশি পাবো, বুঝতে পেরেছো? যদি আমরা ওই ধরো, তাহলে আমি একটা করে বিকজ ধরো তোমার গ্রামারটা, আমি যেমন আজকে আমি পেডাগজিটা করাবো, এবার যদি আমরা এখানে একটা মাত্র করি তাহলে কোয়াইট, দেখছো তো লেন্দি, এবার এটাকে পড়ে এক্সপ্লেন করা উইথ অল দ্য ডিটেলস, মোটামুটি এর থেকে আর পোস্টমর্টম করা সম্ভব হবে না, ঠিক আছে, একবার রিভিশন করলেই তৈরি হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট দিন অনওয়ার্ডস কি করব, একটা করে কম্প্রিহেনশন আমরা প্র্যাকটিস করব, আর একদিন আমরা পুরো ফুল গ্রামার ডিটেলসে পড়বো, আর একদিনে আমরা ফুল পেডাগজি ডিটেলসে পড়বো, বুঝতে পেরেছো? এবার বলো, তোমরা যদি কিছু মডিফিকেশন করতে চাও যে গ্রামার 50-50 বা এসব কিছু, তাহলে আমাকে বলো, আমি সেই অনুযায়ী কিন্তু নেক্সট দিন অনওয়ার্ডস আমার প্রিপারেশন করব, ঠিক আছে? যদি না কিছু বলো তাহলে আমি কিন্তু আমার মতনই করব। ঠিক আছে ম্যাম, এটাই ঠিক আছে, এটাই ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। In the Indian context, the concept of the word concept means, ঠিক আছে, এখানে এই যে এখানে আবার একটা কোটেশন দিয়েছে, দিয়ে বলছে এখানে কনসেপ্ট মানেটা কি, কনসেপ্ট মানেটা কি, কেয়ার, কিউরিওসিটি, ইনসেপশন না আইডিয়া? আইডিয়া, আইডিয়া। আইডিয়া, একদম 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 আইডিয়া। এটা এটা না পড়লেও, এটা কম্প্রিহেনশন না পড়লেও আমরা পারতাম, তাই তো? আচ্ছা,
আর একটা এখানে ট্রিক্স বলি আমি, যখন দেখবে কম্প্রিহেনশন দেওয়া থাকবে, শুধুমাত্র এখানে নয়, কম্প্রিহেনশন যে কোনো পরীক্ষায় আসতে পারে, তো প্রশ্নগুলো একবার জাস্ট গো থ্রু করে যাবে। মানে ধরো কম্প্রিহেনশনটা পড়ার আগেই কোয়েশ্চেন গুলো একবার দেখবে, দেখবে যদি 8টা কোয়েশ্চেন থাকে, হয়তো 2-3টে কোয়েশ্চেন তুমি অলরেডি পাচ্ছ। যেমন এখানে দেখো এই এই কোয়েশ্চেনটা বলো, তারপরে হচ্ছে কিছু এই যে গ্রামার, আমরা যে কনজাংশনের যেটা করলাম, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আগেই করে নেবে, তাহলে কিন্তু তোমাদের এই গোটা প্রশ্নটা পড়ে তোমাদের টাইমটা ওয়েস্ট হবে না। এটা হচ্ছে নাম্বার 1 টিপ। আর নাম্বার 2 টিপ কি করবে, কোয়েশ্চেন ধরো তুমি এখানে কি পড়ে নিলে, এ ধরো এখানে লেখা আছে ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট দ্য কনসেপ্ট অফ দ্য ওয়ার্ড কনসেপ্ট। তো তুমি যখন পড়বে তখন তোমার মাথায় রেখে দেবে যে আচ্ছা এই কনসেপ্ট নামে আমার একটা কোনো একটা প্রশ্নতে আছে। তো যখন তোমরা এখানে আহ আচ্ছা আমি তোমাদের একটা ডেমো দেখাচ্ছি লাইভ, তাহলে বুঝতে পারবে। ধরো প্রথমে এখানে দেওয়া আছে, হ্যাঁ, আওয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গোল। তাহলে আমি যখন পড়বো তখনই এখানে আওয়ার অ্যান্ড ইকোনমিক গোল যেই জায়গাটা দেখতে পাবো, এখানে এখন খুঁজে পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। তুমি যে এই যে ইকোনমিক গোল এবং এই জায়গাটা যখনই পড়বে, পড়তে পড়তে না ওই মেন জায়গায় যখন পড়বে তখন ওখানেই দাগ দিয়ে নেবে, তখনই দাগ দিয়ে নেবে পড়তে পড়তে। মানে পড়ে আনসারটা খুঁজে পাও আর না পাও, কোয়েশ্চেনে যেই ওয়ার্ড গুলো দেখতে পাবে সেই ওয়ার্ড গুলোকে একদম কম্প্রিহেনশনে দাগ দিয়ে নেবে। তাহলে কি হবে, নেক্সট টাইমে তোমার টাইমটা কিন্তু কম লাগবে। এবং 8টা থেকে 7টা কোয়েশ্চেনে করতে হচ্ছে, তাহলে কিন্তু টাইমটা অনেকটা বেঁচে যাবে, বিকজ আরো অনেক কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। তো এইভাবে করলে কিন্তু আমার মনে হয় টাইম সেভ হবে। দুটো টিপস রইলো। সো এটা হচ্ছে অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি আছে, দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাচিভড ইন ইন্ডিয়া। কিভাবে আগেরটা ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভড হয়েছে? ম্যাম, আগেরটা যে ইনসেপশন মানেটা একটু বলে দেবেন না? বি নাম্বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সো সরি, আমি ভুলে গেছি বলতে। আচ্ছা, কেয়ার কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, ইনসেপশন মানে হচ্ছে শুরুয়াত, বা তুমি বলতে পারো বিগিনিং, সিন্স দ্য বিগিনিং স্টেজ, মানে একদম শুরুয়াদের সময়, ঠিক আছে। কিউরিওসিটি মানে কি, কিউরিওসিটি মানে হচ্ছে অতিরিক্ত উৎসাহ, বলতে পারো এনথুজিয়াজম বলা হয়, এনথুজিয়াজম, ENTHU কৌতূহল। SIASM, ঠিক আছে, এই দুটো। আর আইডিয়া মানে আইডিয়া। দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাচিভড ইন, ইন্ডিপেন্ডেন্সটা কিভাবে অ্যাচিভ করা হয়েছে? ম্যাম, অপশন নাম্বার সি, থ্রু আ লং স্ট্রাগল। একদম অপশন নাম্বার সি। অপশন সি। হুম, একদম রাইট। অনেক স্ট্রাগল করেই করা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আওয়ার লিডার্স ভিশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ বেসড অন, কি জিনিসের উপরে আমাদের ভিশনটা হচ্ছে বেশ করেছিল? ইকোনমিক সেলফ রিলায়েন্ট, ডাইভার্সিফিকেশন অফ এমপ্লয়মেন্ট, বয়কট অফ ফরেন গুডস, আর ডেভেলপমেন্ট অফ ডিফেন্স ফোর্সেস। বলো। এ এ হবে, এ হবে ম্যাম। এ সেলফ হবে, রিলায়েন্স। একদম একদম একদম। ডাইভার্সিফিকেশন মানে কি? ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে ভাগ করা আর কি। ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন করা, এই যে ধরো এইভাবে এভাবে। ডাইভার্স মানে হচ্ছে অনেক। অফ এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্টটাকে ডাইভার্সিফিকেশন করা, মানে বিভিন্ন ভাবে। কিন্তু আমাদের এখানে এমপ্লয়মেন্টের কথাটা কি করতে বলেছে বলতো? ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি তৈরি করতে বলেছে, ঠিক আছে, সেকেন্ডারি সেক্টরের কথা বেশি বলা হয়েছে। তো এই জন্য এটা হচ্ছে না, এখানে এই লাইনটা দেওয়া আছে অলরেডি। নেক্সট হচ্ছে 134-এ কি আছে, ইন অ্যাডিশন টু ইকোনমিক গ্রোথ আওয়ার সোসাইটি অ্যাজ আ কনসিকুয়েন্স অলসো নিডস। তো এই ইকোনমিক গ্রোথ ছাড়া আমাদের সোসাইটিতে আর কি জিনিস দরকার? টু পে অ্যাটেনশন টু ক্লাইমেট চেঞ্জেস, এটা কোনো জায়গায় লেখা নেই। জাস্ট অ্যান ইকুইটেবল কন্ট্রিবিউশন অফ ওয়েলথ, এটা আছে। ডেভেলপমেন্ট অফ কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড মানে হচ্ছে ভিলেজ, এটার কান্ট্রি সাইডেরই একটা সিনোনিম হচ্ছে ভিলেজ। আর হচ্ছে টু গিভ ইম্পর্টেন্স টু কালচারাল ভ্যারাইটি। কোনটা হবে বলো? বি নাম্বারটা হবে, সি জাস্ট হবে, অ্যান ইকুইটেবল। বি আচ্ছা, হবে, অপশন বি। ডেভেলপমেন্ট অফ না না কান্ট্রি না, সাইড। সি হবে। নো 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 নো। ইন কালচারাল অ্যাডিশন ভ্যারাইটি। টু কালচারাল ভ্যারাইটি, আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা খুব কনফিউজিং হতো এই জিনিসটার সাথে। অপশন নাম্বার বি আর ডি এর মধ্যে কনফিউশন হতো, বাট এখানে আমি বলছি দেখো, ইন অ্যাডিশন টু ইকোনমিক গ্রোথ, একদম লাস্টে চলে এসো, দাঁড়াও আমি খুঁজে নিজে বার করি, তারপর দেখাচ্ছি। এই দেখো এখানে লেখা আছে, in the Indian context, the concept of national development goes far beyond the economic growth. It is concerned with the creation of a nation united in one purpose. ঠিক আছে? তারপরে এগুলো বলা হচ্ছে। তাহলে এখানে প্রশ্নটা দেওয়া আছে, in addition to economic growth, our society as a consequence also needs, কি
ইকোনমিক গ্রোথের সাথে আমাদের সোসাইটি এখানে কি আছে, এই যে ডাইভার্স যে ব্যাপারটা বলা আছে এখানে উত্তরটা হয়েছে তোমার কালচারাল ভ্যারাইটি। লাস্ট এ দেখো লাইনে এ আছে দেখো এইখানে দেওয়া ভ্যারাইটি আছে অফ কালচার। এক্স্যাক্টলি ভ্যারাইটি অফ কালচার দেওয়া আছে। ওকে, তো এই কারণে এটা হলো, এই কারণেই হচ্ছে এটা হচ্ছে কম্প্রিহেনশন বলে, যে কোনো সময় যা কিছু উল্টোপাল্টা অপশন ওরা দিয়ে দেবে এবং আমাদের সবকিছু অপশনই মনে হবে রাইট। তো এর জন্য আমি বলেছিলাম কোয়েশ্চেন এবার পুরো আন্ডারলাইন করতে থাকবে, ঠিক আছে, দেন এটা গন্ডগোল হয়ে যাবে না। আচ্ছা, 135 কোয়েশ্চেন, এটাতে কি বলা আছে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। along with economic growth we also want to develop a united nation with one aim। আর কে দেওয়া আছে যে a noble and liberal society depends entirely on the economic wealth। এই দুটোর মধ্যে কোনটা হবে? এটা হবে অপশন নাম্বার সি হবে, অপশন নাম্বার সি হবে। কেন হবে? ওই যে along with economic growth ওই লাস্টের লাইনে ওটাই দেওয়া আছে। along with economic growth এই যে লাস্টের লাইনটা আমরা পড়ে নিয়েছিলাম, এই যে along with economic growth কি কি দেওয়া আছে, আমাদের একটা ইউনাইটেড নেশন তৈরি করতে হবে। মানে এখানে কিন্তু ইউএন এর কথা বলছে না, এটা হচ্ছে দেখো আর নেশনস ইউনাইটেড ইন ওয়ান পারপাস। কিন্তু এখানে নোবেল অ্যান্ড লিবারাল সোসাইটির কথা কিন্তু এই অঞ্চলটাতে বলেনি, এখানে আমাদের ইকোনমিক গ্রোথ নিয়ে প্রশ্ন দিয়েছিল, তো যা উত্তর হবে আমার এখান থেকে হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র ইউনাইটেড নেশনস এর কথাটাই বলা হয়েছে, নোবেল সোসাইটির কথাটা কিন্তু আরো আগে দেওয়া আছে। তো এই কারণে আমরা শুধুমাত্র অপশন নাম্বার সিটা দাগ দেব, যেটা মানে হচ্ছে তোমার এই যে এ ইজ রাইট এন্ড বাট বি ইজ রং। ঠিক আছে, এই ছিল আমাদের ওভারঅল কোয়েশ্চেন কম্প্রিহেনশন থেকে। কোয়াইট লেন্দি আই অ্যাডমিট, কিন্তু বলো এখান থেকে আর কোনো কারোর কিছু সমস্যা হয়েছে বুঝতে? আমরা নেক্সট দিন অনওয়ার্ডস আমরা একটা করে নেব এবং তারপরে আমরা গ্রামারের পরিমাণটা বাড়াবো। একদিন এন্টায়ারলি আমরা গ্রামার পড়বো আর একদিন এন্টায়ারলি আমরা পেডাগজি পড়বো। ম্যাম বুঝতে পেরেছো? হুম, বলছি যে বলো। ওই এই যে যে কম্প্রিহেনশন এই পার্ট, এটা কি গ্রুপ সির এক্সামে কোনো এরকম আসতে পারে এই কম্প্রিহেনশনের পার্ট থেকে কিছু, মানে এরকম কোশ্চেন, মানে কোনো কম্প্রিহেনশন দিয়ে না দেন না ওখান থেকে না কোশ্চেন? আচ্ছা। না, তোমাদের আর ওই সিলেবাসে দেওয়া নেই। আচ্ছা, আর ওই বুধবার যে ক্লাসটা ওই দিনই আপনি গ্রামারটা পুরো করাবেন তাই তো? ফুল ফুল যেটা ফুল আমার, ফুল হ্যাঁ ফোকাসড হ্যাঁ, একদম। হুম ঠিক হুম আছে। হুম, ঠিক আছে। তুমি তেমন হলে অনলি বুধবারের ক্লাসটাই করো, সেটা কোনো প্রবলেম হবে না। এখানে যে আরো এক্সট্রা তোমার ভোকাবস পার্টটা পেতে, বাট ওখানেও আমি ভোকাবস পার্ট করাবো, সেটা কোনো ওয়ারি হবে না। যদি তোমার মনে হয় করবে তাহলে করো, আদারওয়াইজ তুমি বুধবারটা করলেও ইটস মোর দ্যান ওকে। ঠিক আচ্ছা, আছে, এই ক্লাসটা না করলে হবে? হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা কিছু একটা হবে না। আচ্ছা তবে এই ঠিক যে আছে। ডিটেলড অ্যানালিসিসটা তোমার উপকার হতো, যদি তোমার টাইম হয় তুমি করতে পারো, আদারওয়াইজ তোমার ওই ক্লাসটা করলেও তোমার হয়ে যাবে। হ্যাঁ, এমনি ইংরেজিতে একটু অসুবিধা নেই। দুর্বল তো, আমি এই জন্য এই ক্লাসটাও করছি, অসুবিধা নেই আমার আমার সময় হচ্ছে ম্যাম। ওকে, নো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন তোমার গ্রুপ সি যারা আছো এখানে পেডাগজিটা যেমন কোনোভাবে কাজে লাগবে না। হ্যাঁ, এবার তুমি যদি এমনি টেট বা অন্যান্য স্কুলের পরীক্ষা যদি দাও দেন তোমার পেডাগজি লাগবে। ওকে, আদারওয়াইজ পেডাগজি কিন্তু লাগবে না গ্রুপ সির। আচ্ছা, এখানে পেডাগজির পার্টে আমরা চলে আসি। সেটা হচ্ছে হোয়াট ডাজ ফ্রি রাইটিং অ্যাপ্রোচ টু রাইটিং প্রমোট। এখানে ফ্রি রাইটিং অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হয়েছে সেটা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, let me just flip my paper. ওকে, ম্যাম এখান থেকে চলো। তার মানে এখন পেডাগজি পার্টটা শুরু হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফুল, এখানে ফুল পেডাগজির পেপার থাকবে এবারে। আচ্ছা, হোয়াট ডাজ ফ্রি রাইটিং অ্যাপ্রোচ টু রাইটিং প্রমোট, মানে ফ্রি রাইটিং অ্যাপ্রোচে কি জিনিস, রাইটিং এর ক্ষেত্রে যখন আমরা ফ্রি রাইটিং এর কথা বলি সেইটা কি প্রমোট করছে? আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট অ্যান্ড ফ্লুয়েন্সি, syntax and language use, understanding of form and accuracy আর grammatical accuracy। এই চারটের মধ্যে হচ্ছে ফ্রি রাইটিং মানে কি? কেউ বলতে পারবে? ম্যাডাম কেউ অপশন এ, অ্যাটেম্প্ট করবে? অপশন এ। একদম একদম, ঠিক ঠিক ঠিক। ফ্রি রাইটিং মানে হচ্ছে তুমি তোমার কন্টেন্টকে যেমন ভাবে ফ্লুয়েন্ট আসছে তুমি সেই জিনিসটা আর কি এরকম করে অ্যালাউ করছো। সো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কন্টেন্ট অ্যান্ড ফ্লুয়েন্সি। তো তুমি পেডাগজিতে বিশেষ কিছু
বোঝানো থাকে না, ঠিক আছে? পেডাগজি হচ্ছে পুরোপুরি সাবজেক্টিভ জিনিস হয়, যেটা হচ্ছে তুমি নিজে যেটা ফিল করছো সেটাই আনসার, ঠিক আছে? ইভেন অনেক ক্ষেত্রে যেটা আনসার কি দেয় সেটার সাথে নিজের কিছু কিছু সময় আনসার মেলেও না, বাট স্টিল পেডাগজি জিনিসটা এরকম, কিছু করার নেই। ওকে, ম্যাম নেক্সট। বলছিলাম, ম্যাম বলছিলাম এখন তো পেডাগজি হবে, আমি কি লেফট করে যাব তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ, নো প্রবলেম। ঠিক আছে। ঠিক আছে। পেডাগজিক্যাল গ্রামার মিনস, পেডাগজিক্যাল গ্রামার মানে কি না, begin from form and move on to use. ফর্ম মানে কি, ফর্ম মানে হচ্ছে কি গঠন, একটা ফর্ম থেকে শুরু করে এবং আস্তে আস্তে ওটাকে ইউজে নিয়ে যায়, মানে গ্রামার। গ্রামার জিনিসটা কি, পেডাগজিক্যাল গ্রামার মানে কি, যখন আমরা শিখছি তখন ওই গ্রামারটা কি। নেক্সট কি আছে, টিচিং থ্রু ইমার্শন। ইমার্শন মানে হচ্ছে একদম মানে ডুবে যাওয়া, ঠিক আছে? টিচিং থ্রু ইমার্শন মানে তুমি গ্রামার শেখাতে শেখাতে একদম ডুবিয়ে দিয়েছো স্টুডেন্টদের। সো এটা হচ্ছে মিনিং। অল গ্রামার টিচিং শুড বি রুল ফোকাসড, মানে একদম স্ট্রিক্ট রুল, এটা হচ্ছে এটা রুল, এটা হচ্ছে এটা রুল, ব্যাস মুখস্থ করো, চলো রাট্টা মারো, জিন্দাবাদ, এটা বলতে চাইছে না। টিচিং গ্রামার ইন কনটেক্সট, যে এই কনটেক্সটে এই গ্রামারটা আছে, সো দেয়ারফর এই রুলটা এখানে অ্যাপ্লিকেবল। তো এটা কি হবে মনে হচ্ছে, কেউ সি অ্যাটেম্প্ট করবে? ডি। ডি ডি অপশন। হবে ডি। হ্যাঁ, ডি 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 ডি, অপশন নাম্বার ডি। এটা হবে না, হ্যাঁ, এই যে রুল ফোকাসড, এটা একটা কিরকম যেন লাগছে। সো কনটেক্সটে গ্রামারটা কিভাবে ইউজ করা হয়েছে, ফর এক্সাম্পল আমি দুটো সেন্টেন্স তোমাদের বলছি, দেখো কিভাবে কনটেক্সট ওয়াইজ গ্রামার চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি এখানে ওয়াটার, ওয়াটার জিনিসটা কি পার্টস অফ স্পিচ, আমাকে কেউ বলতে পারবে? ওয়াটার, WATER, এটা কি পার্টস অফ স্পিচ, মানে নাউন না প্রোনাউন না ভার্ব না? নাউন। নাউন তো? নাউন। আচ্ছা, ম্যাম এবার ভার্ব আমি হয়, ভার্ব ওয়াটার হয়, ভার্ব হয়। একদম এই ধরে ফেলেছে আমি কি লিখতে চেয়েছি। আই হ্যাঁ, ওয়াটার, আচ্ছা আই ওয়াটার প্ল্যান্টস লিখলাম, এটা কি হিসেবে ইউজ করেছে আমাকে বলো তো? এটা ভার্ব হিসাবে। ভার্ব। ভার্ব হিসেবে হয়েছে। এক্স্যাক্টলি, যখন আই ড্রিঙ্ক ওয়াটার বলবো না, সেটা হচ্ছে অ্যাজ আ নাউন হচ্ছে। আর তার মানে কি, বুঝতে পেরেছো গ্রামার কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কনটেক্সট ওয়াইজ? সুতরাং আমি যদি পুরো বলি যে এখানে রুল যেটা সেটাই আমরা করব, সেটা কিন্তু হবে না। ওকে, তো এই ম্যাম এটা কারণে কি এটা বললেন হচ্ছে, আরেকবার ম্যাম এটা বুঝতে পারলাম না, একটু আরেকবার বলবেন এটা? আমি দুটো সেন্টেন্স লিখছি, দেখো। আই ড্রিঙ্ক ওয়াটার, ঠিক, আচ্ছা ড্রিঙ্ক লিখবো না, আই, না 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 ঠিকই লিখছিলাম, সো সরি। আই ড্রিঙ্ক ওয়াটার ধরো লিখলাম, আর একটাতে লিখলাম যে আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, ঠিক আছে? আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানেও ওয়াটার কথাটা আছে, এখানেও ওয়াটার কথাটা আছে, তার মানে এই দুটো ওয়াটারের কি ইউজেজ কি একই? না, একই তো না, আলাদা। এইটা কি হিসেবে বলা আছে বলতো, এই যে যেই অংশটা আমি মার্ক করছি, এইটাকে কি হিসেবে বলা এটা আমি আছে? জল পান করি তাই বলা আছে। এটা আমি নাউন জল পান হিসেবে করি বলা বলা হয়েছে, আছে। তুমি কি, হ্যাঁ হ্যাঁ, একদম নাম এখানে হিসেবে। জলটা নাউন হিসেবে বলা আছে। বাট এখানে দেখো আই হ্যাঁ ওয়াটার দ্য প্ল্যান্টস মানে হচ্ছে আমি জল দিই, আই ওয়াটার দ্য প্ল্যান্টস মানে কি, এটা হচ্ছে ভার্ব হ্যাঁ হিসেবে হ্যাঁ দেওয়া আছে, তাই না? তাহলে এখানে তুমি হ্যাঁ। দেখো, এখানে এই যে 4 নাম্বার যেটা ছিল না, যে টিচিং গ্রামার ইন কনটেক্সট, কনটেক্সট চেঞ্জ হয়েছে, দেখো এখানে সেন্টেন্স চেঞ্জ হয়েছে, কনটেক্সট চেঞ্জ হয়েছে, এবং এই সেম ভার্বটা, ভার্ব বলতে পারো নাউন বলো, এর ব্যবহারও চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য বলছে, তুমি যদি শুধুমাত্র রুল ফোকাসড বলে দাও না, যে ওয়াটার হচ্ছে এটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ হবে আর কোনো ভাবে ইউজ হবে না, তুমি এটাকে করতে পারবে না। ওই জন্য বলা হয়েছে যে অল গ্রামার টিচিং শুড বি রুল ফোকাসড, এটা তো প্রথমে কাটবে। রুল ফোকাসড করলেই হবে না, তোমাকে কনটেক্সটে কি বলা আছে সেটা কিন্তু তোমাকে গ্রামার টিচিং এর জন্য দেখতে হবে। বুঝতে পেরেছো এবার? ইয়েস। ওকে, ঠিক আছে। নেক্সট 138 এ কি প্রশ্নটা দেওয়া আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাডভোকেটেড অ্যাজ অ্যান এলিমেন্ট ফর অ্যাসেসমেন্ট ইন আ পোয়েম, ঠিক আছে? কোন জিনিসটা অ্যাডভোকেট করা হয় না, অ্যাডভোকেট মানে কি, বলা হয় না, কোন জিনিসটাকে বলা হচ্ছে না যেটা অ্যাজ অ্যান এলিমেন্ট অফ অ্যাসেসমেন্ট ইন আ পোয়েম। একটা পোয়েমকে আমরা যখন অ্যাসেস করি, অ্যাসেস মানে কি, যখন আমরা একটা পোয়েমকে অ্যানালিসিস করি, ঠিক আছে, সেটার মধ্যে সেটা করতে গেলে আমাদের কোন জিনিসটা এর মধ্যে করা হয় না? গ্রামার অ্যাসেসমেন্ট আমরা করি। গ্রামার। আচ্ছা গ্রামার। গ্রামার, আর কেউ বলো, আর কেউ বলো। পোয়েটিক ডিভাইসেস। হ্যাঁ। পোয়েটিক সি। ডিভাইসেস, অপশন সি। আর কেউ? এবার আমি বলি উত্তরটা, অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। কেন?
যখন আমরা একটা পোয়েম পড়ি, বিশেষ করে ইংলিশ পোয়েম যখন দেখবে আমাদের টিচাররা পড়িয়েছে বা আমরা যখন ভবিষ্যতে কাউকে পড়াবো, তখন আমরা কি করি যে এটা হচ্ছে গ্রামার, এখানে এইটা ইউজ হচ্ছে, এইটা ইউজ হচ্ছে, আমরা কিন্তু গ্রামারটা কিন্তু বলি। ভোক্যাবস তো অবশ্যই বলি, ঠিক আছে, এর মানে এটা, ওর মানে এটা। তো অবশ্যই যখন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যখন আমাদের বাংলা, আর যখন আমরা ওটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াই, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে ইউজ করে আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে পড়াই, মানে আমরা ইংলিশটা কিসে পড়ি? আমরা তো ইংলিশটা ইংলিশে পড়ি না, আমরা তো বাংলায় ইংলিশ পড়ি না। মানে ইংলিশের সমস্ত টার্ম গুলো আমরা বাংলায় ট্রান্সলেট করে নিই, তারপর পড়ি, গ্রামার ট্রান্সলেশন মেথড যাকে বলা হয়। তো ভোক্যাবসটাও কিন্তু ওই তখন আমরা কিন্তু বলে দিই। আর পোয়েটিক ডিভাইসেস মানে ওই যে আগের দিন আমরা পড়ছিলাম, এটাকে বলা হয় সিমিলি। এটা আমি একটা ক্লাসে করাবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। সিমিলি পড়ছিলাম, মেটাফোর পড়ছিলাম, মনে আছে? অলংকার বলেছিলাম, বাক্যে অনেক সময় আমরা হ্যাঁ হ্যাঁ কিছু, Yes, yes, হ্যাঁ yes. হ্যাঁ, ওইগুলোকে বলা হয় পোয়েটিক ডিভাইস। এবং পোয়েটিক ডিভাইস কিন্তু শুধুমাত্র পোয়েমের মধ্যেই থাকে, এজন্য নামেই আছে, দেখো নামেই আছে পোয়েটিক ডিভাইস, এখানে তো প্রোজেইক ডিভাইস তো লেখা নেই। সুতরাং Yes. এই তিনটে জিনিসই আমরা কিন্তু করি। তাহলে এখানে অপশন নাম্বার থিমটা অতটা ইম্পর্টেন্ট নয়। থিম মানে কি, তুমি কি জিনিস নিয়ে লেখা হয়েছে সেটা তো তোমার কনটেক্সটের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই না? মানে অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এখানে যে অপশন গুলো দিয়েছে, এই অপশন গুলোর মধ্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এই অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট করার জন্য ওটা লাগে না। আর তোমার একটা পোয়েট একটা থিম নিয়ে কবিতা লিখে দিয়েছে, তো তুমি ওটাকে আবার কি অ্যাসেসমেন্ট করতে যাবে? আমরা ওটাকে জাস্ট পড়বো না, ওটাকে আমরা তো আর অ্যাসেসমেন্ট করতে যাবো না যে ও কি নিয়ে লিখেছে, কেন নিয়ে লিখেছে। হ্যাঁ, লিখে দিয়েছে, ওটাকে আমরা পড়বো, ব্যাস এইটাকে বলতে চাইছে। ওকে, অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে দেখো, আর টিচার আস্কড হার লার্নার্স টু ওয়াচ আ মুভি। একটা টিচার বলেছে যাও একটা গিয়ে সিনেমা দেখে আসো, যেটা আমাদের কেউ বলে না আনফরচুনেটলি, যে একটা সিনেমা দুদিন আগে ও দেখেছে, টু ওয়াচ আ মুভি 2 days ago, দুদিন আগে বলেছে যে একটা মুভি দেখে আসো, এন্ড নাও, এবং এখন বলেছে সি আস্কড দেম টু হ্যাভ আ ডিসকাশন, যে এখন বলছে একটা আলোচনা করো। ঠিক আছে, কি আলোচনা করবে না, অন হোয়াট উড দে ডু, যে তারা কি করবে। ঠিক আছে, তারা কি করতো, রাদার এটা বলা উচিত যে তারা কি করতো, ইফ দে ওয়্যার দ্য হিরো অর হিরোইন অফ দ্য মুভি। নাও ঠেলা, যে তুমি যদি হিরো বা হিরোইনের জায়গায় থাকতে তো তুমি কি করতে। নাও এই যে একটা অ্যাসেসমেন্ট টাস্ক, ঠিক আছে, অ্যাসেসমেন্ট টাস্ক মানে কি, তুমি যে ওটাকে বিশ্লেষণ করতে ওকে দিয়েছো, বা তুমি ওকে ওর সেম সুয়ে তুমি রাখতে দিয়েছো, মানে বলে যে ইন দ্য সেম সু, মানে কি তুমি ওর দিকটা তুমি পুরোপুরি নিজে ভাবছো। এই জিনিসটাকে কি বলে? এটাকে স্পিকিং টাস্ক, এটা কি একটা কথা বলার টাস্ক, না থিঙ্কিং টাস্ক, চিন্তা করার টাস্ক, না এক্সট্রাপোলেটিভ টাস্ক, না ক্রিটিক্যাল পেডাগজি? বলো, কেউ অ্যাটেম্প্ট করবে, চেষ্টা করো। থিঙ্কিং টাস্ক, Option B. থিঙ্কিং টাস্ক। Option B. থিঙ্কিং টাস্ক, আর ইউ শিওর? না, এটা হচ্ছে অপশন নাম্বার সি, এক্সট্রা এক্সট্রাপোলেটিভ। হ্যাঁ, এক্সট্রাপোলেটিভ মানেটা কি বলতো, একটা একটা টাস্ক যেটা হচ্ছে তোমার করার আগে তোমার একটা ইমাজিনেশন দরকার। এক্ষেত্রে তুমি নিজেকে, তুমি তো ইমাজিন করছো যে তুমি হচ্ছে হিরো বা তুমি হচ্ছে হিরোইন, এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সট্রাপোলেটিভ টাস্ক। ঠিক আছে, এটা স্পিকিং টাস্ক একদমই নয়। থিঙ্কিং টাস্ক, ও তো ভাবছে না, ভাবার পরে ওটাকে বলবে, এবং ভাবছে মানে কি, ওই ইমাজিনেশনে গিয়ে ভাবছে, ও তো অরিজিনালি তো হিরো নয়। ওকে, আর ক্রিটিক্যাল পেডাগজি তো ছেড়েই দাও, এখানে ক্রিটিক্যাল আবার কি আছে? ক্রিটিক্যাল মানে হচ্ছে মেনলি তোমার সমালোচনা অর্থে চলে আসে, যে জিনিসটা আরো কি ভালো হতো বা কোনটা ভালো হয়েছে। তো স্কুলের স্টুডেন্টরা সাধারণত ক্রিটিক্যালি অত অ্যানালিসিস করতে পারে না, ওদের জাস্ট একটা জিনিস বলা থাকে। তো ইনফ্যাক্ট আমাদের আপ টু ক্লাস 10 পর্যন্ত আমাদের পড়ানোই হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নট লিটারেচার। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে শুধুমাত্র ওই ইংলিশের ভাষাটাকেই শেখানো হয়। ঠিক আছে, ও ও দাঁড়াও, আমার পেপার স্ক্রিন কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, 1 to 10 পর্যন্ত আমরা কি পড়ি বললাম, আমরা আমরা পড়ি বা পড়াই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখবে ওখানে অনেক বেশি গ্রামার পড়ানো হয়, অনেক বেশি ওয়ার্ড মিনিং পড়ানো হয়, তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখছি। বাট যখনই আমরা 11-12 চলে যাই না, তখন আমরা ইংলিশ লিটারেচার শিখি। মানে ব্যাস, তোমাকে আর সিন আনসিন দেবে না, এবং আমরা যারা মোটামুটি একটু দুর্বল, তাদের এবার মুখস্থ করতে করতে জিন্দেগি চলে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা তখন হচ্ছে লিটারেচার, মানে তোমাকে ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে হয় সব জিনিস, যেটাকে ভাবতে হয় যে আমরা এটাকে কি লিখবো, এর ক্যারেক্টারটা কেমন, পজিটিভ না নেগেটিভ। আপ টু ক্লাস 10 পর্যন্ত জাস্ট আমাদের শুধু দেখবো, সিনানসিন করবো আর লিখবো। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার। 140 তে কি আছে, হোয়াট ডাজ ফ্লুয়েন্সি ইন রিডিং মিন? রিডিং এর মধ্যে ফ্লুয়েন্সি জিনিসটা কি? ঠিক আছে, 114 হচ্ছে রিডিং এর মধ্যে
ফ্লুয়েন্সি জিনিসটা কি? এবিলিটি টু ইন্টারপ্রেট দ্য টেক্সট, যে একটা টেক্সটকে তুমি দিয়েছো সেটাকে ও ইন্টারপ্রেট করতে পারছে, মানে খুব ভালোভাবে মিনিংটাকে অ্যানালিসিস করে ওটাকে ঠিকঠাক ডিকোড করে বলতে পারছে। এবিলিটি টু রিড উইথাউট এনি গ্রামাটিক্যাল এরার্স, কোনো রকম গ্রামারের ভুল করছে না, পুরো একদম বলে যাচ্ছে। এবিলিটি টু রিড আ টেক্সট অ্যাজ ইজ উইথ এক্সপ্রেশন, একটা টেক্সটকে পড়তে পারছে, অ্যাট ইজ মানে কি খুব আরামের সাথে পড়ছে, মানে একদম খুব কমফোর্টেবলি পড়ছে এক্সপ্রেশন দিয়ে। আর কি না, এবিলিটি টু রিড আ টেক্সট উইথাউট এনি মিস্টেক অ্যাট অল, কোনো রকম কোনো মিস্টেক করছে না, পড়ে যাচ্ছে। তাহলে ফ্লুয়েন্ট যদি কেউ ইংলিশ পড়ে তাহলে আমরা তাকে কি বলবো? সি। বলো কোনটা আনসার হবে? সি 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 ম্যাম। অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। দেখো অপশন ডি টার মধ্যে অপশন এ বি সি তিনটেই ঢুকে যাচ্ছে। যখন তুমি একটা টেক্সটকে কোনো রকম মিস্টেক না করেই তুমি পড়ছো, তার মানে তুমি ঠিকঠাক একদম কমফোর্টেবলি পড়ছো, তুমি কোনো গ্রামাটিক্যাল এরর তৈরি করছো না, আর তুমি ঠিকঠাক ইন্টারপ্রেট করেছো বলেই তোমার এক্সপ্রেশনটা বেরোচ্ছে। এই জন্যই অপশন নাম্বার ডি এর মধ্যে এই তিনটে জিনিসই ইনক্লুড হয়ে আছে। তুমি যদি এটাকে বাদও নাও, বি আর সি তো অবশ্যই ইনক্লুড হয়ে আছে। তো মোর প্রমিনেন্ট যদি বলো, অপশন নাম্বার ডি টাকে ওরা ধরেছে এবং অপশন নাম্বার ডি টাই হচ্ছে বেশি জাস্টিফাইড মনে হচ্ছে। ওকে, তো এই কারণে অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। আমরা নেক্সটে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অফ ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া? ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে কোন জিনিসটা ঠিক? ইংলিশ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, হিন্দি ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, হিন্দি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, আর ইংলিশ ইজ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। বলো, চেষ্টা করো। অপশন এ হবে ম্যাম। অপশন এ বলছে। আচ্ছা, আর 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 কারোর কিছু মনে হচ্ছে? অপশন এ। অপশন বি ম্যাম। অপশন বি। আচ্ছা, বি অপশন নাম্বার ডি, ডি ডি অপশন নাম্বার হবে। অপশন নাম্বার ডি মানে সি আর ডি। হিন্দি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাক্সিমাম কাজ কিন্তু হিন্দি আর ইংলিশেই হয়। আমরা মানি না মানি আলাদা ব্যাপার। অন্যান্য যারা হিন্দি বলে না তারা কিন্তু ইভেন চেষ্টাও চলছে, কিন্তু এমন নয় যে চেষ্টা চলছে না যে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হবে না। ওকে, অ্যান্ড ডি মানে কি? ডি টাতে লেখা আছে ইংলিশ ইজ দ্য অ্যাসোসিয়েট। এটা তো অবশ্যই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলছে না, কিন্তু সহযোগী, মানে যে যা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কথা বলে ইংলিশ কিন্তু থাকেই, বাংলা তো থাকে, বাংলার সাথে সাথে ইংলিশও থাকে। তো এখানে অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। ঠিক আছে, হিন্দি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ডি। আচ্ছা, নেক্সট কি আছে? 142। 142 এর মধ্যে কি আছে? ডিক্লারেটিভ নলেজ ইন লার্নিং। ডিক্লারেটিভ নলেজ মানে কি? আচ্ছা, এটা মানেটা বলে দিই আগে। ডিক্লারেটিভ নলেজ মানে হচ্ছে তুমি ফর্ম বুঝে গেছো, মানে কি 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 বুঝেছো? দেখো, ফর্ম বুঝেছো, তুমি ওর কিভাবে ইউজেজ করতে হয় বা ইউজটা কিভাবে করা হয়, ইউজেজটা যেটা ইউজেজ না ইউজেজ কথাটা ইউএসএজিই, মানে ওটাকে কিভাবে ব্যবহার করবে, এই সমস্ত জিনিসগুলো যখন তুমি বুঝে গেছো সেটাকে বলছে ডিক্লারেটিভ নলেজ। মানে তুমি এবারে গুড টু গো, মানে ওই ব্যাপারটাতে তুমি সব বুঝে গেছো। তো না, অপশন নাম্বার এ কি আছে? নোয়িং দ্য আইডিয়াস অ্যান্ড কনসেপ্টস ইন লার্নিং, নোয়িং টু ইউজ আ ডিকশনারি। এই অপশনগুলো পুরো প্রথমেই কাটবে। ডিকশনারি ইউজ করা, knowing the rules of an English item, a grammatical item, and knowing how to do a grammar item. তো রুলসটা কি সেটা জানবে, না কিভাবে একটা গ্রামাটিক্যাল আইটেম করবে? সো অপশন নাম্বার ডি টাও কেটে যাবে। এবার দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, বলো কোনটা কোনটা মনে হচ্ছে, বলো। এ। অপশন এ। অপশন এ মনে হচ্ছে, নোয়িং দ্য আইডিয়াস এন্ড কনসেপ্ট। এইটা কিন্তু অপশন নাম্বার এ যেটা, সেটা কিন্তু অপশন নাম্বার সি এর মধ্যেও কিন্তু চলে আসছে, নোয়িং দ্য রুলস অফ আ গ্রামাটিক্যাল আইটেম। তুমি যখন রুলস জানছো তার অ্যাপ্লিকেশনটাও কিন্তু বুঝতে পারবে। শুধুমাত্র আইডিয়াস, মানে আইডিয়াটা দেখো এখানে একটা ভেগ কনসেপ্ট বলছে, মানে এরা অপশন নাম্বার সি টাকে দিয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার সি টার মধ্যেই কিন্তু অপশন নাম্বার এটা কভার হয়ে যাচ্ছে। নোয়িং দ্য রুলস অফ আ গ্রামাটিক্যাল আইটেম, রুলস জানা মানেই তুমি ওটাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আইডিয়াস এন্ড কনসেপ্ট তুমি কি করে জানবে? শুধুমাত্র যে একটা আইডিয়া রইলো, একটা কনসেপ্ট রয়ে গেল, সেটার পরেও রুলসটা জেনে গেলে তো এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে যাই। এটা খুব কমন একটা প্রশ্ন। হ্যাবিট ফরমেশন থ্রু রিপিটেশন ইজ আ, যখনই দেখবে এই রিপিটেশন কথাটা বলবে না, রিপিটেশন, তখনই মনে রাখবে এটা কোনো একটা ওই অডিও রিলেটেড বলছে, মানে একমাত্র তোমার অডিও ক্যাসেট বা টেপ এই জিনিসগুলোকে কিন্তু রিপিটেশন করে বারবার বারবার করে বলা হয়। তাহলে অপশন নাম্বার এ কি আছে? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, তোমার কোনো একটা টাস্ক দেওয়া হচ্ছে, সেইভাবে তুমি ল্যাঙ্গুয়েজ টিচিং করছো। কনস্ট্রাকটিভিজম, মানে তুমি কোনো নলেজ কনস্ট্রাক্ট করছো, মানে কোনো জিনিসকে ফর্ম করে করে বোঝাচ্ছ।
আর একটা কি, এই যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ না অডিও লিঙ্গুয়ালিজম। ঠিক আছে, এখানে আমি বলে ফেললাম উত্তরটা তোমাদের জিজ্ঞাসা করার আগে, বাট অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। হ্যাঁ, আমি এটা বলে ফেলেছি। রিপিটেশন মানেই হচ্ছে সবসময় মনে রাখবে অডিও লিঙ্গুয়ালিজম, মানে বারবার তুমি বলছো তার সাথে সাথে পড়ছো, এটাই হচ্ছে বারবার মুখস্থ করার অভ্যাস কি, মানে বারবার করে পড়ো তো তুমি যাতে কানে শুনতে পাও, তো অডিও লিঙ্গুয়ালিজম। নেক্সট কোয়েশ্চেন আমি একটু তাড়াতাড়ি পড়ছি বিকজ ক্লাসটা কোয়াইট লেন্থি হয়ে যাচ্ছে। আচ্ছা, আ টিচার অফ ক্লাস 7, একটা ক্লাস 7 এর টিচার কি জিজ্ঞাসা করছে, আস্কস আর লার্নার্স, তার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে টু ব্রিং অ্যাট লিস্ট 2 or 3 অবজেক্টস, অ্যাট লিস্ট দুটো অথবা তিনটে অবজেক্ট নিয়ে আসবে ফ্রম দ্য ক্লাস, ফ্রম হোম, বাড়ি থেকে দু তিনটে জিনিস নিয়ে আসবে। হ্যাঁ, অ্যান্ড দেন সি আস্কস দেম টু এক্সচেঞ্জ দ্য অবজেক্ট, এবং তারপরে সে বললো যে এটা তাদের মধ্যে এক্সচেঞ্জ করে নাও, তাদের মানে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে এক্সচেঞ্জ করে নাও among themselves, তাদের মধ্যে। সি নাও আস্কস দেম, এখন তারা জিজ্ঞাসা করলো তাকে, describe the object in their hands, তাদের নিজেদের হাতে করে, মানে একদম একদম হ্যান্ড ইন এক্সপিরিয়েন্স আর কি, একদম নিজের হাতে করে এক্সপ্লেন করুক at least 10 সেন্টেন্স, ওই অবজেক্ট গুলো নিজের হাতে নিয়ে 10টা সেন্টেন্স তার মনে যা আসছে সেটা বলুক। সো হোয়াট আর দ্য অবজেক্টস, এর কারণটা কি, এর মোটিভেশনটা কি, অবজেক্ট মানে কি, এর উদ্দেশ্যটা কি, নোন অ্যাজ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং মেটেরিয়ালস, এই যে আমাদের টিএলএম টা ইউজ করা হচ্ছে, টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালটা ইউজ হচ্ছে, এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্যটা কি, নাম্বার 1 টিচার্স মেটেরিয়ালস, নাম্বার 2 সরি এটা হোয়াট আর দ্য অবজেক্টস নোন, মানে এই যে অবজেক্টটাকে কি বলা হয়, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাজ আ টিএলএম হিসেবে ইউজ করা হচ্ছে, এটাকে বলছে টিচার্স মেটেরিয়ালস বলা হচ্ছে, মানে টিচারের তৈরি কোনো মেটেরিয়াল, না ইনপুট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য একটা ইনপুট দেওয়া হচ্ছে, রিয়েলিয়া বলা হয় না হোম অবজেক্টস বলা হয়, বলো এটা কেউ অ্যাটেম্প্ট কর। রিয়েলিয়া একদম, না 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 না, অপশন বি না, সি, অপশন নাম্বার সি হবে। রিয়েল লাইফ থেকে যদি কোনো কিছু জিনিস নিয়ে অ্যাজ ইট ইজ ইউজ করে কিছু জিনিস এক্সপ্লেন করা হয়, সেকে তাকে বলা হয় রিয়েল লাইফ অবজেক্ট বা রিয়েলিয়া বলা হয়। ঠিক আছে, অপশন নাম্বার সি। অ্যান্ড দেন লাস্ট 5 কোয়েশ্চেন এসে গেছে। কোয়েশ্চেন নাম্বার 145 মানে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পোনেন্টস ইজ আ প্রসেস ইন দ্য টপ ডাউন অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং অফ লিসেনিং। ঠিক আছে, টপ ডাউন অ্যাপ্রোচ মানে কি, ওপর থেকে একদম নিচে যাচ্ছে, তো যখনই আমরা লিসেনিং এর ওপরে যদি আমরা টিচিং লার্নিং করি, ঠিক আছে, কি অ্যাপ্রোচে আমাদের হবে, মানে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পোনেন্টস ইজ আ কম্পোনেন্ট, মানে এর মধ্যে কোনটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচে লিসেনিং যদি করা হয়, লিসেনিং স্কিলকে যদি ডেভেলপমেন্ট করানো হয়, তাহলে তার কম্পোনেন্টটা কি। সো নাম্বার 1 রিকগনাইজিং প্রমিনেন্ট ডিটেলস, ঠিক আছে, প্রথমেই হচ্ছে ভালো করে ডিটেলসটা কি কি আসছে সেটা বুঝতে হবে। তারপরে কি রিকগনাইজিং দ্য টপিক, যে টপিকটা ভালো করে প্রথমেই বুঝতে হবে। তারপরে কি ডিসক্রিমিনেশন বিটুইন ইন্টোনেশন কম্পাউন্ডস, ইন্টোনেশন মানে কি, ভয়েসের যে এই যে কমা বাড়া করছে, কখনো আমি একটু একটু এক্সপ্রেশনটাকে একটু জোর দেবো বলে আমি একটু ফোকাস করে বলছি, আবার কখন আমি একটু করে, এ দেখো আমার এই যে ভয়েসের যে আমি মডিউলেশন করছি, একবার আমি একটু উঁচুতে বলছি, একবার একটু নিচুতে বলছি, এটাকে বলা হয় ইন্টোনেশন। ওকে, অ্যান্ড ডিসক্রিমিনেশন বিটুইন ফোনিমস, ফোনিমস মানে হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ডেরই আর কি, যখন আমরা কথা বলি ওই অনেকটা তোমার ওই যে ধ্বনি আর বর্ণ যেটা বলো, এই বর্ণ হচ্ছে যখন তুমি লেখো, আর আর যখন তুমি মুখে বর্ণ হচ্ছে যখন তুমি লেখো, আর ধ্বনি হচ্ছে যখন তুমি বলো, এই ফোনিমস হচ্ছে যখন তুমি লেটারকে বলো সেটাকে বলা হয়। ঠিক আছে, সাউন্ড সাউন্ড আর কি। তো এখানে হচ্ছে উত্তরটা কি হবে বলো, কেউ চেষ্টা করবে। অপশন নাম্বার সি বলছে, ডি বলছে। আচ্ছা, টপ ডাউন মানে হচ্ছে প্রথম ওপর থেকে নিচে নামবে, তাই তো, প্রথমে তোমাকে ডিটেলসটা রেকগনাইজ করতে হবে। 145 তোমাকে কি ডিটেলস দিচ্ছে সেটা করো, তারপরে তোমাকে টপিক মানে টপিকের থেকেও এই যে প্রমিনেন্ট ডিটেলস যেগুলো আসছে সেটা হচ্ছে আমাদেরকে আগে আগে লিসেনিং এ আমাদের আগে কি বলছে সেই ডিটেলসটা আমাদের শুনতে হবে, মানে ইন ডিটেলস যে কি কি আমাদের কাছে কি কি ওয়ার্ড আসছে সেই জিনিসগুলো শুনতে হবে। ওকে, আর ডিসক্রিমিনেশন আছে বলে হচ্ছে না এখানে। ডিসক্রিমিনেশন মানে কি, তোমার যে কি কি ধ্বনি বলছে সেটাকে তোমাকে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট ধ্বনি বলছে, কি কি ইউজ করছে ফোনেম, সেটা ইউজ করতে হবে না। তোমাকে লিসেনিং স্কিল তো তোমার ডিটেলস যা বলছে তুমি সব চুপচাপ শুনে নিলে, সেটাকে বলছে লিসেনিং স্কিল। সো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি 146 এ বলছে আর টিচার অ্যারেঞ্জেস আর লার্নার্স ইনটু পেয়ার্স, মানে জোড়ায় জোড়ায় আর কি একটা টিচার তার স্টুডেন্টদেরকে দিয়েছে,
and give them a text of 2 paragraphs, দুটো প্যারাগ্রাফ তাদেরকে দিয়েছে। ওকে, one learner in pair মানে একটা জোড়া সেটা কি করছে, reads out the text to the other, অন্যজনকে বলছে, and the partner takes the ম্যাম শুনতে পাচ্ছি না। dictation মানে হচ্ছে ও খাতার মধ্যে লিখছে, then the process is reversed, তারপরে কি হয়ে গেল না প্রসেসটাকে রিভার্স করে দিল। what is this known as, এই জিনিসটাকে কি বলা হয় বলো কেউ? হ্যালো ম্যাম সিটা। এক মিনিট দাঁড়াও, হ্যাঁ। গেছিল আমার। ওকে, কি বললে বলো, আরেকবার বলো। অপশন সি। একদম জিগসো ডিক্টেশন, একদম অপশন নাম্বার সি হবে। জিগসো ডিক্টেশন মানে হচ্ছে যখন ও বলছে এ নিচ্ছে বা এ বলছে ও নিচ্ছে, এটাকে জিগসো ডিক্টেশন বলা হয়। নাও লাস্ট 3 কোয়েশ্চেন আছে। মেকানিক্স অফ ল্যাঙ্গুয়েজ ইন স্পিকিং স্কিল ইনক্লুডস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে যে মেকানিক্সটা আছে, ঠিক আছে, সেই জিনিসটা কি কি ইনক্লুড করছে, ঠিক আছে। সোশ্যাল কালচারাল রুলস অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, ওয়ার্ড, সেন্টেন্সেস, প্রোনাউন্সিয়েশন, গ্রামার এন্ড ভোকাবুলারি, আর ক্ল্যারিটি অফ মেসেজ। 147 এর বলো কি আছে? সি। একদম প্রোনাউন্সিয়েশন, একদম স্পিকিং স্কিলের কথা যখনই আমরা বলবো, আমরা দেখবো প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, এন্ড ভোকাবুলারি মানে ঠিকঠাক ওয়ার্ড চয়েসটা করছে কিনা। ওকে, আচ্ছা 148 কি, যতীন রাঘব ইজ রিডিং ফাস্ট, খুব তাড়াতাড়ি পড়ছে, ঠিক আছে। যতীন রাঘব নামে একটা ছেলে। লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন ইন আ মেশিনারি ম্যানুয়াল, মানে একটা মেশিন কিভাবে চালাতে হয়, ম্যানুয়াল মানে হচ্ছে যে জিনিসটা একটা গাইড বুক হিসেবে দেওয়া থাকে সেটা, ওটা এখন পড়ছে। তো এর জন্য যে স্কিলটা লাগছে, ও খুব তাড়াতাড়ি করে খুঁজছে কিছু একটা স্পেসিফিক ইনফরমেশন খুঁজছে। তো এই যে রিডিং এর যে স্কিলটা, এর যে এটাকে কি বলা হয়? বটম আপ রিডিং বলা হয়, না ক্রিটিক্যাল রিডিং বলা হয়, না স্কিমিং বলা হয়, না স্ক্যানিং বলা হয়? বলো কি বলা হয়? বটম আপ। স্ক্যানিং। কে বললে স্ক্যানিং? ঠিক বলেছো। বটম আপ রিডিং মানে কি, প্রথম তুমি নিচে কিছু পড়ছো, তারপরে ওখান থেকে আস্তে আস্তে তুমি কনসেপ্টের দিকে যাচ্ছ। প্রথমে এক্সাম্পল পড়ছো, তারপরে তুমি কনসেপ্টের দিকে যাচ্ছ। বাট না, স্ক্যানিং করছো তুমি জাস্ট। স্কিমিং করা মানে কি, ওপরে ভাষা করে পড়ে দেওয়া। মেনলি আমরা যখন রিভিশন করি তখন বলতে পারো তোমরা স্কিমিং করছো। স্ক্যানিং করা মানে কি, তুমি একটা ডিটেলস, একটা জিনিস একটা জাস্ট খুঁজতে যাচ্ছ, যখন তোমার জায়গাটা পৌঁছে যাবে, স্ক্যানিংটা তোমার চলে যাবে এবং তুমি ওই জায়গা থেকে ইনফরমেশনটা নিয়ে নেবে। সো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার এখানে। হ্যাঁ, 149 এ কি আছে? হিয়ার আর সাম সেটস অফ ওয়ার্ডস ইন সাম প্যাটার্ন, এখানে কিছু ওয়ার্ড আছে যেটা কিছু প্যাটার্নে আছে, ঠিক আছে। ফাইন্ড হোয়াট আর দিস, এই জিনিসটাকে কি বলে? অ্যাজ ইন টিচিং লার্নিং প্রোনাউন্সিয়েশন। টিচিং লার্নিং প্রোনাউন্সিয়েশন এটাকে কি বলা হয়? বিট বেট, ডিড ডেড, হিড হেড, লিড লেড, মিস মেস, পিন পেন, লক লাক, এগুলোকে কি বলা হয়? এগুলোকে ভাওয়েলস বলা হয়? একদম নয়, ভাওয়েলস তো এই আই ও ইউ। স্ট্রেস এন্ড ইন্টোনেশন বলা হয়, এই মাত্র আমি বললাম ইন্টোনেশন মানে কি, এই যে কমা বাড়া, যে ওঠা নামা, ঠিক আছে, স্পিচ কখনো উঠছে কখনো নামছে। তো স্ট্রেস ইন্টোনেশনও কিন্তু এটা হবে না, ঠিক আছে, তো কেটে দাও। ডি। কি লেখা আছে? কন্ট্রাস্টেড ম্যাম অপশন সি হবে। কি হতে পারে বলো? অপশন সি হবে ম্যাম। অপশন সি, একদম অপশন নাম্বার, এখানে অপশন নাম্বার সিটাই হবে, ঠিক আছে, কনস্ট্রাকটিভ পেয়ার্স হবে। ওকে, সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। এন্ড 150 তে কি আছে? এবং লাস্ট কোয়েশ্চেন ফাইনালি, ওয়ার্ডস হুইচ রিকগনাইজেস when one এখানে কি লেখা আছে? হিয়ার্স, যখন কেউ ওটা শুনতে পায়, অর সিজ দেম, অথবা দেখতে পায়। আর এটাকে কি বলা হয়? যেটা হচ্ছে বুঝতে পারা যায়, যেটাকে মানে ওয়ার্ড, সেই সমস্ত ওয়ার্ড যেগুলোকে বোঝা যায় যখন কেউ কানে শোনে অথবা দেখে,
এই ধরনের রেকগনিশন গুলোকে কি বলা হয়? এক্সপ্লিসিট ভোকাবুলারি বলা হয়। এক্সপ্লিসিট মানে হচ্ছে পরিষ্কারভাবে যে সমস্ত জিনিসগুলো বোঝা যায় সেটা, না ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা আবঝা, মানে খুব একটা ওরকম পরিষ্কারভাবে বলা থাকে না, একটু ইনডাইরেক্ট ভাবে বলা থাকে। প্রোডাক্টিভ ভোকাবুলারি বলা হচ্ছে, না রিসেপটিভ ভোকাবুলারি বলা হচ্ছে? বলো। রিসেপটিভ। রিসেপটিভ, একদম। রিসেপটিভ মানেই হচ্ছে যেটা হচ্ছে তুমি রিসেপ্ট করছো, মানে হচ্ছে রিসিভ করছো, তুমি আইদার সেটাকে শুনছো বা তুমি দেখছো, এইসব জিনিসগুলো। ওকে, তো কোয়াইট লেন্দি ছিল এই পেপারটা, এবং আজকে আর পেডাগজিটা পড়ানো হবে না। তো নেক্সট ডে অনওয়ার্ডস আমরা এটাকে কন্টিনিউ করবো, এবং নেক্সট ডে আমরা গ্রামার পড়বো।